আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। ভাইয়া, আমার নেহা অনেক পাল্টে গেছে। আগের মতো আর আমার সাথে কথা বলে না, ঝগড়াও করে না। কেমন একটা জানি হয়ে গেছে, শুকিয়ে গেছে। আমি 2-3 দিনের জন্য লন্ডন যাচ্ছি, তুই একটু দেখে রাখিস। আমি তোর ভরসায় ওকে রেখে যাচ্ছি, যেভাবে রেখে যাচ্ছি ওইভাবে যেন পাই। তুই কথা দে। আদিত্য ভাই আমাকে কথা দিয়েছে, কিন্তু আদিত্য ভাইয়ের কথা আমার বিশ্বাস হয় না। ও আমার নেহাকে অনেক কষ্ট দিয়েছে। তুই তো নেহাকে নিজের ছোট বোনের মতোই মনে করিস। তুই আমাকে কথা দে, প্লিজ কথা দে। নেহাকে দেখে রাখবি, ও যেন কোনো ক্ষতি না হয়, কেউ যেন কোনো ক্ষতি না করে। আমার না বাচ্চার দরকার নেই, আমি এক জীবনে বাচ্চা ছাড়াই কাটিয়ে দিতে পারবো। কাহিরকে ছেড়ে এবার নামিরার কাছে গেল। তারপর নামিরাকে জড়িয়ে ধরে বলল, বোন রে, আমার নেহাকে একটু দেখে রাখিস, বিশ্বাস কর। আর কখনো নেহাকে কষ্ট দেবো না, ওকে খুব যত্ন করে এই বুকের গহনে রেখে দেব, কথা দিচ্ছি। তোকে তোর বান্ধবী কোনো অভিযোগ করার সুযোগই দেব না, চোখের পানি আসতেই দেব না। তুই শুধু আমাকে একটিবার সুযোগ করে দিস, নেহাকে একটু দেখে রাখিস। বেশ কিছুক্ষণ আহাদ নামিরা ও কাহিরের সাথে কথা বলে বেরিয়ে গেল। রাত 3টার সময় তার ফ্লাইট 2টা বাজতে গেল, অথচ সে কিছুতেই স্থির হয়ে থাকতে পারছে না। আহাদ তার বাবা মায়ের রুমের সামনে গেল, তারপর দরজায় নক করলো। জেসমিন খান আর আমিনুর খান দুজনেই জেগেছিল। তারা দুইজন নেহাকে নিয়ে কথা বলছিল। আহাদকে এত রাতে দেখে দুজন নাই অবাক হয়ে আহাদ আর তার মায়ের হাত ধরে বলে, মা, নেহাকে একটু দেখে রেখো। আমি জানি তুমি আমার নেহাকে পছন্দ করো না, তবে যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার ভালোবাসার মানুষটাকে এই কয়েকটা দিনের জন্য আগলে রেখো। ওকে সবসময় চোখে রেখো, ওকে যেন চোখের আড়াল করো না, ও যেন নিজের কোনো ক্ষতি না করে। আমি ওকে তোমার ভরসায় রেখে যাচ্ছি, আমি বিশ্বাস করি তুমি তোমার ছেলের আমানতকে দেখে রাখবে। তুমি প্লিজ আমার বিশ্বাস ভেঙে দিও না। দয়া দয়া করে তুমি আমার নেহাকে একটু ভালোবেসে আগলে রেখো এই কয়টা দিনের জন্য। তারপর আমি নেহাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাব, যেখানে গেলে আমার আর নেহার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। সবাইকে আহাদ বলেছে তার বউকে দেখে রাখতে, তবুও সে কি স্থির হয়ে থাকতে পারছে না। কেন জানি তার খুব কষ্ট হচ্ছে। কিছুক্ষণ আগেই সে নেহার কাছ থেকে মার খেয়েছে। মূলত সে নেহার পা ধরে মাফ চেয়েছিল। নেহা কিছু বলেনি, চুপচাপ বসেছিল অনেকক্ষণ। কিন্তু 3 ঘন্টা হয়ে গেলেও যখন নেহার পা ছাড়ে না, তখন নেহা আহাদকে লাথি মেরে ফেলে দেয়। তারপর নিচে শুয়ে পড়ে। আহাদ ঘড়ির দিকে তাকালো, এখন বাজে 1:49। আহাদ নিজের রুমে গেল, তারপর নেহাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ আদর করলো। এক পর্যায়ে নেহার ঘুম ভেঙে গেল। আহাদ নেহাকে গভীরভাবে স্পর্শ করলো, তারপর নিজে নেহাকে কোলে তুলে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। আজ নেহা আহাদকে দেখে একটু বেশি অবাক হলো, তবুও নিজের সিদ্ধান্তই অনড় থাকলো। আহাদ নিজেই নেহার জামা কাপড় পাল্টিয়ে দিল, তারপর তার জামা কাপড় সব সুন্দর করে পরিষ্কার করলো। তারপর ব্যালকনিতে নেড়ে দিয়ে আসলো। নেহাকে আহাদ বলল তার জামা কাপড় বের করে দিতে, তারপর সে আবার ওয়াশরুমে চলে গেল। নেহা আহাদের কথা মতো জামা কাপড় বের করে খাটের উপর রাখলো, তারপর সেও বসে থাকলো মাথা নিচু করে। পেটের ভেতর চিনচিন ব্যথা করছে, যদিও আহাদ আজ তাকে বেশি জ্বালায়নি, তবুও চিনচিন ব্যথা করছে। শুধু আজকে না, ইদানিং তার শারীরিকভাবে সম্পর্কে জড়ালেই তার পেটে ব্যথা হয়, কিন্তু কাউকেই বলে না, না নিজে এটা গায়ে মাখে। সে বসে এসব ভাবছিল, তখন আহাদ রেডি হয়ে নেহাকে জড়িয়ে ধরে বলে, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না বউ, কেন জানি মনে হচ্ছে আমি চলে গেলে তুমি ফাঁকি দিয়ে চলে যাবে। যাবে না তো বউ আমাকে ছেড়ে কখনো? কথাটা বলে নেহাকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর নেহার ঠোঁটে ঠোঁটটা দিয়ে দিল। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এবার এসো, খুব আদর করবো তোমায়, একদম কষ্ট পেতে দেবো না। বাচ্চার দরকার নেই আমার, আমার নেহাকরিকে থাকলেই হবে।
কথাটা বলে আরো কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখলো। কেন জানি তার যেতে ইচ্ছে হচ্ছে না। সে বাহিরে বেরিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর আবার ফিরে এসে জামা কাপড় সব খুলে ফেললো। নেহা বেশ অবাক হলো। সে অবাক হয়ে বলল, চলে আসলেন যে, যাবেন না নাকি? ছোটবাবু ফ্লাইট ক্যান্সেল করে সকাল 10টায় দিয়েছে। ও আচ্ছা, তাহলে একটু ঘুমিয়ে নিন। ঘুম আসছে না আমার। শুয়ে পড়ুন, আমি মাথায় বিলি কেটে দিচ্ছি, ঘুম এমনিতেই চলে আসবে। বিনা বাক্যে আহাত নেহার কোলের মধ্যে মাথা দিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে আহাত ঘুমিয়ে পড়ল। আহাত ঘুমিয়ে যেতেই নেহা আমাদের মাথা বালিশের উপর রেখে পড়ার টেবিলের উপর চলে গেল। সেখান থেকে একটা কাগজে কিছু একটা লিখে ড্রয়ারের মধ্যে রাখতে গেল, কিন্তু সেটা পড়ে যায়, যেটা নেহা দেখতে পায় না। সকালবেলা আহাত গুছিয়ে বের হয়ে যায়। আহাদের আগে নেহা ড্রয়িং রুমে বসেছিল। সানভি কোনো একটা কাজে নেহাদের রুমে যায়। টেবিলের নিচে একটা সাদা কাগজ পড়ে থাকতে দেখে ভাবে হয়তো তার মামার দরকারি কোনো কাগজ পড়ে আছে, তাই সেটা আহাদের কাছে দেয়, যেটা আহাদ না পড়েই ব্যাগের ভেতর পুরে নেয়। তারপর আস্তে আস্তে সকলের থেকে বিদায় নিয়ে নেহাদের কাছে যায়। সবার সামনে নেহাকে জড়িয়ে ধরে তার কথায় একটা চুমু খেয়ে বলে, আমি কয়েকদিনের জন্য লন্ডন যাচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এই কয়েকদিন নিজের খেয়াল রেখো। এরপর আর পিছন ফিরে না তাকিয়েই বাহিরে বেরিয়ে যায়। নেহাও নিজের রুমে চলে আসে। ব্যালকনি থেকে দেখতে থাকে অতি প্রিয় পুরুষটির মুখ। তার মন বলছে নেহা দেখে নে, শেষ দেখা দেখেনি, এরপর হয়তো আর সুযোগ পাবে না। আহাদ গাড়ির দরজা খোলার আগে একবার নিজের ঘরে ব্যালকনির দিকে তাকায়। যেখানে নেহা দাঁড়িয়ে আছে সে হাসি মুখে হাত দিয়ে টাটা দেখায়। নেহা হালকা হেসে হাত নাড়িয়ে বাই জানায়। তারপর শো শো করে গাড়িটা চলে যায়। গাড়িটা চলে যাওয়ার দিকে তাকিয়ে নেহা বিড়বিড় করে গিয়ে ওঠে, ফিরা আইসা দেখবা তুমি, চইলা গেছে জগৎ ছাড়ি, পাইবা আমায় শুধু স্বপনে। তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা, কান্দিয়া ডাকিবা আমারে। কিছু কিছু ক্ষত হাজার ওষুধ লাগালেও ঠিক হয় না। হয়তো ব্যথা কমে যায়, দাগ উঠে যায়, কিন্তু সেটা মনের দহনে ক্ষত হয়ে সারা জীবন থেকে যায়। জন্মের পর থেকে বাবা মা ভাইয়ের অবহেলা পেয়ে বড় হয়েছে আমি। মায়ের থেকে একটু বেশিই পেয়েছি। যেখানে অন্যান্য মায়েরা সন্তানের জন্য নিজের জীবন দিয়ে দিতে প্রস্তুত থাকে, সেখানে আমার মা সামান্য সন্তানের নারী হারিয়ে সারা জীবন আমাকে অলক্ষী বলে এসেছে। কথার আঘাত, শারীরিক আঘাত, মানসিক আঘাত সব দিক দিয়ে আমাকে জীবন্ত লাশ করে দিয়েছে। আমি কখনো আমার এই ভাঙচুর জীবনে কাউকে জড়াতে চাইনি, তবু জড়িয়ে ফেলছি। ছোট থেকেই গান বাজনা আমার একটু বেশিই পছন্দের। গান গাইতে ভালো লাগতো, শুনতে ভালো লাগতো, নাচতে ভালো লাগতো, মানুষকে হাসাতে ভালো লাগতো। পছন্দের মিউজিক আর্টিস্টকে সবসময় নিজের ফলো লিস্টে রাখতাম। আহানদের গান আমার খুব ভালো লাগতো, জানি না কেন এত ভালো লাগতো, তবে তাকে দেখতে আমার খুব ভালো লাগতো। মন খারাপ থাকলে তার মুখটা দেখলে আমার খুব মন ভালো হয়ে যেত। আস্তে আস্তে কবে যে তাকে মন থেকে ভালোবেসে ফেললাম সেটা নিজেও বুঝতে পারলাম না। কারণে অকারণে সবসময় তাকে নক করতাম, তবে কখনো রিপ্লাই পাইতাম না। এতে আমার কোনো আফসোস ছিল না। মাঝরাতে একদিন হঠাৎ সে আমার মেসেজে রিপ্লাই দিল। সেদিন যে কি খুশি হয়েছিলাম। ছোট্ট 2 মাসের কামিয়াকে নিয়ে নেচেছিলাম খুব। আমার নাচ দেখে সবাই বলেছিল নেহা হয়তো এবার সত্যি সত্যি পাগল হয়ে গেছে। তবে সত্যি আমি তার মেসেজের রিপ্লাই পেয়ে পাগল হয়ে গেছিলাম। এতটাই খুশি হয়েছিলাম যে তার মেসেজের রিপ্লাই দিতে ভুলেই গেছিলাম। পরের দিন সকালবেলা আমি তাকে মেসেজ দিই, তবে রিপ্লাই পাই না। সেই দিন রাত ঠিক 12:30 নাগাদ সে আমাকে রিপ্লাই দেয়। আমি লিখেছিলাম, আসসালামু আলাইকুম মিস্টার ফটকা গায়ক, আপনার গান আমার খুব ভালো লাগে। আপনাকে যদি কখনো সামনের থেকে দেখতে পেতাম, তবে আপনি যদি নিজে বাঁচতে চান তাহলে আমার সামনে আসেন না, কারণ আপনি আসলেই আমার মতো পাগলের সাথে সারা জীবন সংসার করতে হবে। আমার এখনও মনে আছে সে উত্তর দিয়েছিল, আপনার মতো পাগলের সাথে আমার সংসার করতে কোনো আপত্তি নেই, তবে আপনি কি আমায় সামলে নিতে পারবেন ম্যাডাম?
আমি বুঝতে পেরেছিলাম সে আমার সাথে রসিকতা করছে, তবে তার এই রসিকতার মাঝে আমি নিজের সুখ দেখতে পারতাম। মনে হতো আল্লাহ হয়তো আমার দিকে ফিরে তাকিয়েছে, এবার হয়তো আমার কপালে একটু সুখ আসবে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সে পাল্টে গেল। আগের মতো মেসেজ দিত না, রিপ্লাই করতো না, ফোন দিত না, কথা বলতে চাইলে কথা বলতো না। খুব খারাপ লাগতো। একদিন সে আমাকে চরিত্রহীন প্লাস আরও অনেক খারাপ খারাপ কথা বলে, যেটা আমি মানতে পারি না। তারপর থেকে আমি আর কখনো তার সাথে যোগাযোগ করি না। নিজের ফোন সিম পুরো জীবনটাকে পাল্টে দিই। ছোট ছোট বাচ্চাদের সাথে থাকতাম, তাদের সাথে কথা বলতাম, বেশ ভালোই ছিলাম আমি। তবে আবারও সে আমার জীবনে আসতো। তবে এবার সে আমার জীবনে ফটকা গায়ক হয়ে আসতো না, আমার স্বামীর রূপে ফিরে আসতো। আমি তার সাথে সংসার করতে চাইনি, কিন্তু নামিবার জন্য সংসার করতে বাধ্য হয়েছি। কারণ আমি চলে গেলে নামিরা অনেক কষ্ট পাবে, যার জন্য হাজার অপমান লাঞ্ছনা সহ্য করে তার কাছে থেকে গেছি। সেই দিনে মা ও শাশুড়ি বলা কথাগুলো আমার বুকে এসে লেগেছিল। এক মুহূর্তের জন্য আমি ভেবেছিলাম আমার ফটকা গায়ক হয়তো আমার হয়ে সাপাই গাইবে, কিন্তু না। সে সব সময় কিছু সে সব কিছু শুধু শুনেই যাচ্ছিল। ছোট থেকেই মা আমাকে শুধু মরে যেতে বলতো। আমার মরে যেতে ইচ্ছে করতো না, কিন্তু আজ আমার বাঁচতে ইচ্ছে করছে না। খুব করে মনে হচ্ছে সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাই, যেখানে গেলে আর কাছের মানুষের দেওয়া আঘাতগুলো আর সইতে হবে না। তিশা রাগ করে আমি কেন তার ছেলেদের কোলে নেই না। আসলে আমার খুব কোলে নিতে ইচ্ছে করে, তবে মায়ের বলা কথাগুলো মনে পড়লে হার নিতে ইচ্ছে করে না। আমার বাচ্চা হচ্ছে না, আমি যদি তার নাতিদের ধরি তাহলে তাদের ক্ষতি হবে। এই জন্য সে আমাকে তাদের ধরতে মানা করেছে। তার ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে আমি আর তাদেরকে নেই না। মা ঠিকই বলে, আমি ইচ্ছে করেই বাচ্চা নিই না। আমার তো এখন আর বাঁচতে ইচ্ছে করে না। আমি যদি মরে যাই তাহলে তাদের কি হবে? যেখানে আমি নিজের আপন মায়ের কাছে অবহেলা পেয়ে বড় হয়েছি, সেখানে সে সৎ মায়ের কাছে কিভাবে বড় হবে? এইসব ভেবে আর বাচ্চা নিতে ইচ্ছে করে না। যাই হোক, অনেক কথাই বললাম। সবাই ভালো থাকেন। আমি থাকা বা না থাকায় কারো কিছু যায় আসে না। আবার ভাই হয়তো একটু বেশ আমার ভাই হয়তো একটু বেশি খুশি হবে আমি চলে গেলে। সে আবার সেই আগের মতো সবার ভালোবাসা পাবে। আমার মায়েরও আমার জন্য আর পুপিদের কাছে, বাবার কাছে আর বকা শুনতে হবে না। নামিরাকেও আর আমার জন্য কারো কাছে ছাপাই গাইতে হবে না। আহাতকেও আর নিঃসন্তান হয়ে থাকতে হবে না। আমি থাকায় বা না থাকায় তারও কিছু যায় আসে না। উল্টো ভালো থাকবে সে, কারণ তার সাথে কেউ তর্ক করবে না, কথায় কথায় ঝগড়া করবে না, সারা রুম অপরিষ্কার করে রাখবে না। সে আসার সাথে সাথেই তাকে কেউ রাখাবে না। সে খুব ভালোই থাকবে আমাকে ছাড়া। আমি চলে যাচ্ছি। এক জীবনে তো আর আমাদের মিলন হবে না, পরজন্মেও হয়তো হবে না। কারণ আমি চলে গেলে আমার জায়গাটা অন্য কেউ চলে আসবে। আমি চলে গেলে আমার জায়গায় অন্য কেউ চলে আসবে, এটা ভেবেই আমার বুক কাঁপছে। তাহলে আমি থাকতে যদি সে অন্য কাউকে নিয়ে আসে, আমি কি করে সহ্য করব? আমি আবার কিছুতেই সহ্য করতে পারবো না। জীবনে কম কষ্ট তো আর পাইনি। সবাইকে রেখে অনেক দূরে চলে যাচ্ছি। সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। কামি আর কাফিয়াকে আমি খুব মিস করব। তারাও হয়তো এখন একটু একটু আমাকে মিস করবে, কিন্তু বড় হওয়ার সাথে সাথেই আমাকে ভুলে যাবে। আমাকে আমাকে মনে রাখবে এমন একটা মানুষই আছে, সেটা হচ্ছে নামিরা। আমি নামিরার দেওয়া কথা রাখতে পারলাম না। আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না। আমি চলে যাচ্ছি। চির বিদায় প্রিয় মানুষ ও অপ্রিয় মানুষগুলোকে। ইতি পাগল নেহা। আনমনা হয়ে গাড়ির ভিতরে বসে আছে আহাত। কিছুক্ষণ পর পর সে টিস্যু দিয়ে তার চোখের পানি মুছছে, কখনো বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমিনুর খান আর আরাফাত খান অনেকক্ষণ ধরেই খেয়াল করেছে। এর আগেও অনেকবার আহাত ব্যবসার কাজে দেশের বাইরে গেছে, তবে কখনো এই রকম করেনি। কাল রাতের আচরণটা একটু বেশি ভাবাচ্ছে আমিনুর খানকে, কিন্তু তার থেকেও বেশি ভাবাচ্ছে আরাফাত খানকে। কারণ আরাফাত খানকে আহাত A to Z সবকিছু খুলে বলেছে। ছোট থেকে আরাফাত খান ছেলে মেয়েদের সামনে নিজেকে খোলা বইয়ের মতো আবিষ্কার করেছে, যার জন্য সবাই তার কাছে সবকিছু নির্দ্বিধায় শেয়ার করে। আরাফাত খান গলা ছেড়ে আহাতকে বলে,
সবকিছু ঠিক আছে কিনা আরো একবার দেখে নাও আহাত। আহাত কোনো কথা না বলেই সবকিছু চেক করতে থাকে। তখন তার হাতে চলে আসে সানভীর দেওয়া সেই কাগজটা। সবকিছু ঠিকঠাক দেখে, সে কাগজটা খুলে তারপর আস্তে আস্তে পড়তে থাকে সবকিছু। সব পড়া শেষ হতে সে চিৎকার করে গাড়ি থামাতে বলে। নিবিড় ভাই, আমার গাড়ি থামা, গাড়ি ঘুরে বাসার দিকে নিয়ে চল। কি বলছিস আহমেদ? এসব আর আধা ঘন্টার মধ্যে আমার এয়ারপোর্ট পৌঁছে যাব। এখন তুই বাসায় যেতে বলছিস? বাসায় যেতে 3 ঘন্টা লেগে যাবে। আর তুই ভালো করে জানিস আজকে এই ট্রিটটা আমাদের কোম্পানির জন্য ঠিক কি? আহাত কোনো কথা বলতে পারছে না, তার চোখে দিয়ে পানি পড়ছে আর সে হাঁপাচ্ছে। নিবিড় খেয়াল করেছে কাগজটা পড়ার সাথে সাথে অমন করেছে। নিবিড় পেছন ফিরে আহাদের কাছ থেকে ছো মেরে কাগজটা নিয়ে নেয়। প্রথম কয়েক লাইন পরে সে নিচের লাইনে চলে যায়, যেখানে নেহা লিখেছে নিজের বিদায়ের কথা। তার চোখটা ঝাপসা হয়ে আসে। সে পাশে থাকা আরাফাত খানের কাছে কাগজটা দিয়ে গাড়ি ঘোরায় এবং সর্বোচ্চ স্পিডে গাড়ি চালাতে থাকে। ততক্ষণে আরাফাত খান জোরে জোরে পড়ে আমিনুর খানকে শুনিয়েছে। গাড়ির ভেতরে বসে সবাই খুব চিন্তিত। আহাত তার বাবার গাড়ির ওপর মাথা রেখে নিঃশব্দে কেঁদে যাচ্ছে। আহাত চলে যাওয়ার সময় নেহা সেই যে নিজের রুমে ঢুকেছে, এখনো বের হয়নি। এদিকে কাভিয়া কেঁদেই চলেছে নেহার কাছে যাবে বলে। ছোট থেকে সে নেহার কাছে একটু বেশিই থেকেছে, যার জন্য নেহাকে ছাড়া সে থাকতে পারে না। এই 2.5 বছর প্রায় সে রাতে নেহার সাথে থাকে। যদিও মাঝ রাতে কান্না করায় নেহা তাকে নামিরার কাছে দিয়ে যায়, তবুও সে সন্ধ্যা রাতে নেহার কাছেই থাকতে চায়। ইদানিং নেহা সবার কাছ থেকেই দূরত্ব বজায় রেখেছে, যার জন্য কাভিয়াকেও বেশি একটা সময় দেয় না। এখন বাজে সকাল 9:30, তবুও নেহা বের হচ্ছে না। সবাই ভাবছে আহাত চলে গেছে, তাই হয়তো মন খারাপ। এর আগেও যখন আহাত ব্যবসার কাজে বাইরে যায় তো তখনও নেহা মুখ ভার করে ঘরের ভেতরে বসে থাকতো, যার জন্য এখন আর তাকে কেউ বিরক্ত করেনি। আদিতের আজ কি হয়েছে কে জানে, সে কোনো কিছুতেই মন দিতে পারছে না, যার জন্য সে হাফ বেলা হসপিটাল থেকে ছুটি নিয়ে এসেছে। কাহির সারা দিনের জন্য ছুটি নিয়ে রেখেছিল আগে থেকেই, যার জন্য সে যায়নি। শেষ রাতে নামিরাকে প্রচুর জ্বালিয়ে মেরেছে, যার জন্য এখন সে পড়ে পড়ে ঘুমাচ্ছে। আদিত্য বাসায় এসে ফ্রেশ হয়ে বোনের রুমের সামনে এসে দাঁড়িয়ে আছে। আসলে সে ভাবছে ভেতরে যাবে কি যাবে না। প্রায় 5 মিনিট ভাবনা চিন্তা করে সে সিদ্ধান্ত নিল তিশাকে ডাকতে পাঠাবে। তাই সে চলে যাচ্ছিল, হঠাৎ কিছু পড়ার শব্দে সে থেমে গেল। 2 বার নক করলো, কিন্তু দরজা খুলল না। সে দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু ভেতর থেকে লক করা, যার জন্য খুলতে পারলো না। কাহির মাত্র ফ্রেশ হয়ে নিচে নামছিল। আদিত্যকে নেহার দরজার সামনে অমন দরজা ধাক্কাতে দেখে সে তাড়াতাড়ি আদিত্যের কাছে চলে গেল। আদিত্যের কাছ থেকে কাহির দরজা ভাঙাতে চাইল, অতঃপর 2 জন ধাক্কাধাক্কি করে দরজা ভেঙে ভেতরে ঢুকে যেটা দেখলো তাতেই তাদের 2 জনের পুরো পৃথিবী থমকে গেল। নেহা ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ছটফট করেছে। আদিত্য দেরি না করে তাড়াতাড়ি বোনকে নিচেই নামালো কাহিরের সাহায্যে। তারপর নেহাকে বুকে জড়িয়ে বাচ্চাদের মতো ডুকরে কেঁদে উঠল। নেহা দুর্বল শরীরে ভাঙা গলায় কাঁদতে কাঁদতে দুর্বল হাতে আদিত্যের বুকে ধাক্কা দিয়ে বলে, কেন বাঁচালে আমাকে তুমি? আমি আর বাঁচতে চাই না। আমি আর সহ্য করতে পারছি না এই যন্ত্রণা। কাছের মানুষের দেওয়া আঘাতগুলো আমাকে প্রতিনিয়ত খুন করছে। আমি বেঁচে থাকতেও মৃত মানুষ হয়ে গেছি। খুব কষ্ট হয় আমার। আমি কাউকে বলতে পারি না। আমাকে কেন বাঁচালে? আমি মরতে চাই। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তুমি। আমি আর বাঁচতে চাই না। বাসায় সবাই ততক্ষণে চলে এসেছে নেহার রুমে। আদিত্য বোনকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়ার উপর এত অভিমান তোর, যার জন্য ভাইয়াকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছিলে? একটা বারো ক্ষমা চাওয়ার সুযোগটা দিচ্ছিলে না? আমি কি খুব বেশি অন্যায় করে ফেলেছিলাম, যার জন্য আমার থেকে এতটা বছর দূরে থাকলে? তার উপর এখন যখন একটু কাছে থাকতে চেয়েছি তখন আবার দূরে সরিয়ে দিচ্ছিস।
তোর সাথে কথা বলতে খুব ইচ্ছে করতো বোন, কিন্তু বলতে পারিনি। 20 বছর আগের সেই বিষাক্ত অতীতের কথা মনে পড়লেই আর কথা বলতে পারিনি আমি। আমার খুব কষ্ট হয় রে বোন। এই 20টা বছর আমি আমার একটা ভুলের জন্য ধুকে ধুকে মরেছি। রোজ রাতে কেঁদেছে তোর সাথে কথা বলার জন্য সুতো খুঁজছি। নেহা শুনলো কি সে কথা? না, শোনেনি। সে তো অচেতন অবস্থায় ভাইয়ের বুকে ঢলে পড়েছে। নামিরার পুরো পৃথিবী যেন নেহার ওই একটাই কথাতেই থেমে গেছে। আমাকে ছেড়ে দাও, আমি আর বাঁচতে চাই না। আদিত্যের বুক থেকে নামিরা নেহাকে কেড়ে নিয়ে নিজের বুকের ওপর মাথা নিয়ে বসে আছে। কথায় আছে অল্প শোকে কাতর আর অতি শোকে পাথর। নামিরার অবস্থাও ঠিক তাই। সে কাউকে ছুতে দিচ্ছে না নেহাকে। বাসার সবাই কান্না করেছে, বেশি কান্না করেছে মেডিনা রহমান। নামিরা মেডিনা রহমানের দিকে তাকিয়ে বলে, আন্টি তুমি কান্না করছো কেন? তোমার তো আজ খুশি হওয়ার দিন। আমার নেহা বেঁচে গেছে বলে তোমার কষ্ট হচ্ছে, তাই না? নামিরা কথা বলার মধ্যেই নিচে থেকে গাড়ির হর্নের আওয়াজ আসলো। খুব তাড়াতাড়ি আহাদরা বাড়িতে পৌঁছে গেছে। নিবিড় রাস্তা ফাঁকা দেখে সর্বোচ্চ স্পিড বাড়িয়ে 3 ঘন্টার রাস্তা 1 ঘন্টায় নিয়ে এসেছে। পার্কিং লজে গাড়ি থামার সাথে সাথে আহাদ গাড়ি থেকে নেমে দৌড়ে বাসার ভেতর চলে এসেছে। নিজের রুমের সামনে এতগুলো মানুষ দেখে সে যেন পাথর হয়ে গেছে। অনুভূতি শূন্য হীনভাবে 1 পা 2 পা করে এগোতেই থেকে সরে যায় সবাই। আহাদ দেখতে পায় তার প্রিয় মানুষটার অচেতন দেহ নিয়ে তার বোন কান্না করছে। চোখ হালকা উপরে উঠাতেই দেখতে পাই তার দেওয়া 3য়তম বিবাহ বার্ষিকীর লাল শাড়িটা ফ্যানে ঝুলছে। সে যা বোঝার বুঝে গেছে। কাহির এক প্রকার জোর করেই নামিরার হাত থেকে নেহাকে আলাদা করে কোলে তুলে নেয়। তারপর রাকিবকে বলে গাড়ি বের করতে। তারা তাড়াতাড়ি হসপিটালের উদ্দেশ্যে চলে যায়। নামিরা কাউকে তাদের সাথে নেয় না। সবার প্রতি তার একটা অভিমান কাজ করছে। আহাদের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। সে চুপচাপ দরজার হেলান দিয়ে বসে আছে। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। মেরিনা রহমান জ্ঞান হারিয়েছে। ইতিমধ্যেই তারিক রহমানকে জানানো হয়েছে নেহার কথা। তিনি সোজা হসপিটালে যাচ্ছে। প্রায় 3 ঘন্টা পর নেহার জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার সাথে সাথে নামিরা তার 2 গালে 2টা থাপ্পড় মারে। নামিরার হাতে থাপ্পড় খেয়েও নেহা হাসছে। এটা দেখে নামিরার গা জ্বলে যাচ্ছে। কামিয়া আর কাভিয়া বুড়িকে নিয়ে এসেছে আদিত্য। তবে কাহির তাকে নেহার কাছে যেতে দেয়নি। ইতিমধ্যেই সেই নামিরা, নেহা, কাভিয়া আর সোনিয়া আর তার ছেলে নীরবের বাংলাদেশ যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সোনিয়াকে নিতে চায়নি, কিন্তু নিবিড় জোর করে সোনিয়াকে ও তাদের সাথে পাঠাচ্ছে। মূলত দুটোই তার বোন, তাদের খেয়াল রাখা তার দায়িত্ব। নামিরা চলে যাচ্ছে এটা জানতে পারলে সোনিয়া খুব কষ্ট পাবে, যার জন্য নিবিড়ও ব্যবস্থা করেছে। বাসার কেউ হসপিটালে আসার সাহস পাচ্ছে না। তারিক রহমান এসেছিল, কিন্তু নামিরা তাকে পাঠিয়ে দিয়েছে। আদিত্যকেও কাহির বাসায় পাঠিয়ে দিয়েছে। আদিত্য যেতে চায়নি, তবে জোর করে পাঠিয়ে দিয়েছে আর বলেছে সোনিয়াকে পাঠাতে। আদিত্য বাসায় এসে সোনিয়া ও তার ছেলেকে হসপিটালে পাঠায়। সেখান থেকেই প্রাইভেট প্লেনে করে তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেয় কাহির। এই পরিবেশে থাকলে নেহা এমনিতেই অসুস্থ, আরো অসুস্থ হয়ে যাবে। নেহাকে চেক আপ করে কাহির এটা জানতে পেরেছে নেহা 2 মাসে প্রেগনেন্ট। তবে এই কথাটা সবার থেকে চেপে গেছে। যে সন্তানের জন্য নেহাকে কথা শুনতে হয়েছে, সেই সন্তান তার গর্ভে এসেছে আরো 2 মাস আগে। এটা জানার সাথে সাথে নেহা খুব আফসোস করেছে এমন একটা পাগলামি করার জন্য। কেটে গেছে আরো 2টি দিন। নেহার মা খুবই অসুস্থ। একমাত্র মেয়ের এই অবস্থা সে মানতে পারেনি। যতই দুঃখেই করুক না কেন, দিন শেষে সে তো মা তো মাই হয়, তাই না? অতিরিক্ত মানসিক চাপ সহ্য করতে না পেরে সে অ্যানিক অ্যাটাক করেছে। আদিত্যের সাথেও তিশার সম্পর্ক ভালো যাচ্ছে না। আহাত আগের থেকে এখন আরো চুপচাপ হয়ে গেছে। নামিরারা চলে যাওয়ার পরে এই বাড়িটা আবার সে আগের মতো মরুভূমিতে পরিণত হয়েছে। নেহা যখন এই বাড়িতে প্রথম এসেছিল, তখন থেকে এই বাড়িটা সে মাতিয়ে রেখেছিল একাই। কখনো শাশুড়ির সাথে ঝগড়া করে, তো কখনো স্বামীর সাথে, আবার কখনো সবাইকে হাসিয়ে। জেসমিন খান ছেলের দিকে তাকাতে পারছে না।
তার মনে হচ্ছে ছেলের এই অবস্থার জন্য সে নিজেই দায়ী। নামিরারা কোথায় আছে এটা শুধু কাহির আর তার ভাইরা ছাড়া কেউ জানে না। কাহির কাউকেই বলেনি, সব সময় এড়িয়ে গেছে। নামিরার সাথে তার কথা হচ্ছে ঘন্টায় ঘন্টায়, মেয়েদের সাথেও কথা বলছে, আবার নেহা সোনিয়া এদের সাথেও। নামিরা থেকে শুনেছে আজকে নাকি প্রীতি আর দিয়া আসবে তাদের ওখানে। নামিরা, নেহা আর সোনিয়া সেই বাড়িটাই আছে, যে বাড়িটাতে তারা আগে থাকতো, মানে আরাফাত খানের বাড়িতে। তাদের 2টা ফ্ল্যাট নিবিড় চলে আসার আগে বলেছিল এই 2টা ফ্ল্যাট বাদে বাকিগুলো যেন ভাড়া দেওয়া হয়। তাদের কথা মতো সেটাই করা হয়েছিল। তারপর থেকে খালি ছিল, তবে নিবিড় বলে পরিষ্কার করে দিয়েছে সেই ফ্ল্যাটটা, যে ফ্ল্যাটটাতে নামিরারা থাকতো। আজকে নামিরা আর সোনিয়া একটু বেশি খুশি, কারণ আজ তাদের আশায় দিয়া আর প্রীতি আসবে। তিশার জন্য তাদের খুব খারাপ লাগছে, তবে এতে কিছু করার নেই। নামিরা, সোনিয়া আর নেহা এরা কেউ নেই। বর্তমান খান ভিলাতে তিশা আছে। তিশা যদি তাদের সাথে চলে আসে তাহলে সংসারকে সামলাবে, এই জন্য তিশাকে রেখে আসা হয়েছে। তিশার সাথে নামিরাদের কোনো যোগাযোগ নেই, মূলত কাহির মানা করে দিয়েছে একমাত্র ভাইদের সাথে ছাড়া ও বাড়ির কারোর সাথে কথা না বলতে। নেহা বাচ্চাদের নিয়ে খেলা করছে। এখানে আসার পরে নেহা সেই আগের মতো দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে বিল্ডিং এর কয়েকটা চ্যাংড়া ছেলের নাম্বার জোগাড় করাও হয়ে গেছে। নামিরারা বাংলাদেশ এসেছে 2 দিন হয়ে গেছে। এই 2 দিন নেহা এইসব অকাজ করেছে। এই বিল্ডিং এর অধিকাংশ মানুষই তাদের চেনে, কারণ তারা প্রায় 3 বছর এই বাড়িতে থেকে গেছে। এই 2 দিন নামিরাদের রান্না করা লাগেনি, কারণ রিমি আন্টি আর পাশের ফ্ল্যাটের নতুন প্রতিবেশী সাইমা আন্টি তাদের খাবার দিয়ে গেছে। সাইমা আন্টি খুব ভালো একটা মানুষ, খুব সহজেই সবার সাথে মিশে যায়। নামিরাদের গল্প সে অনেক মানুষের কাছ থেকে শুনেছে, এই জন্য নামিরা আসার সাথে সাথে তাদের সাথে ভাব জমিয়েছে। সামিয়া আন্টির 2 ছেলে মেয়ে, বড় ছেলে সাদিক আর ছোট মেয়ে সাইরা নিজের নামের সাথে 2 ছেলে মেয়ের নাম মিলিয়ে রেখেছে। সাইরা মেয়েটাকে বেশ মনে ধরেছে। নামিরার মনে মনে কিছু পরিকল্পনা করে রেখেছে। দিয়া আর প্রীতি তাদের বাচ্চাদের নিয়ে এসেছে। দিয়ার বাচ্চার বয়স সেই 7 মাস আর প্রীতির বাচ্চার বয়স 5 মাস। দিয়ার ছেলের নাম রেখেছে দিহান আর প্রীতির ছেলের নাম রেখেছে রাহান, রোহানের সাথে মিলিয়ে রাখা। তিশার বাচ্চাদের নাম আহির আর মাহির, আর সোনিয়ার বাচ্চার নাম রাখা হয়েছে নীরব। নামিরা রান্না করেছে আর তাকে সাহায্য করছে দিয়া আর প্রীতি। অনেকগুলো দিন পর সবাই একসাথে হয়ে খুব আনন্দ করছে তারা, তবে আবার দুঃখও পাচ্ছে, কেননা তাদের আরেকটা বান্ধবী যে তাদের সাথে নাই। নেহা ঘরে আছে, তার খুব কষ্ট হচ্ছে আহাদের জন্য। আহাদ লন্ডন যাওয়ার সময় কি করুণ ভাবেই না বলে গিয়েছিল তার নিজের খেয়াল রাখতে, অথচ সে কিনা নিজেকেই শেষ করতে যাচ্ছিল। হঠাৎ করেই নেহার আবার বাঁচতে ইচ্ছে করছে, তবে তার মনে হচ্ছে সে বাঁচবে না। প্রীতি, তোর ওই দিনগুলোর কথা মনে আছে যে দিনগুলোতে আমরা কেউ রান্না করতে জানতাম না? নামিরা আমাদের ডাল আর ভর্তা দিয়ে ভাত খেতে দিত। দিয়ার কথা শুনে নামিরা, প্রীতি, স্নেহা সবাই একসাথে উচ্চস্বরে হেসে ওঠে। প্রীতি খেতে খেতেই উত্তর দেয়, তার থাকবে না, পুরো 1 সপ্তাহ শুধু ডাল আর ভর্তা দিয়ে ভাত খেয়েছিলাম। আর তোর মনে আছে রোজ রোজ এক কালারের ভর্তা খেতে খেতে নামিরা বোরিং হয়ে গেছিল বলে ভর্তার মধ্যে হলুদ দিয়েছিল, আর ওর হাত থেকে হলুদ পড়ে গিয়ে হলুদ ডাল হয়ে গিয়েছিল। ওসব দিনগুলো ভোলার মতো নাকি? পুরনো দিনের কথা মনে করে নামিরা লাজে লাল নীল সবুজ হতে থাকলো। তা দেখে নেহা দুষ্টু হেসে খোঁচা মেরে বলল, আহারে, বাসর ঘরে ভাইয়ার আদরের কথা মনে পড়ছে নাকি লজ্জাপতির? তা কিভাবে আদর করতো ভাইয়া? আমাদেরকেও একটু বলো শুনি। আমাদেরও তো হক আছে নাকি বান্ধবীর বাসরের গল্প শোনার? বাসরের কথা বলতেই নামিরার মনে পড়ে গেল তাদের ছাদের উপর রাখা সেই চৌকিটার কথা, যেটা কিনা তার বরের উত্তেজিত চোদনে ভেঙে পড়ে গেছিল। সেই কথা মনে করাই নামিরা উচ্চস্বরে হেসে উঠল। তার হাসি দেখে সবাই চেপে ধরল বাসরে কথা বলার জন্য। না চাইতেও সে কথাটা বলল নামিরা। তার এমন স্মরণীয় বাসরের কথা শুনে সবাই হাসতে লাগলো।
হঠাৎই নেহার খুব মন খারাপ হলো নিজের বোকামির জন্য। তবে আফসোস হলো না, কারণ তার জায়গায় ঠিক ছিল। সে এমন একটা পরিস্থিতি ছিল যে পরিস্থিতিতে সে নিজেকে নিয়ে ভাবতে পারছিল না। প্রতিটি মুহূর্ত মনে হয়েছিল সে সবার কাছে বোঝা। নিজেকে থার্ড পারসন মনে করেছিল, যার জন্য সে এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল। তবে এখন আর মরার কথা চিন্তাতেও আসছে না। আমি কিন্তু আমার বাসরের কথা বলেছি, এবার তোরাও এক এক করে বল সবার আগে। দিয়া তুই বলবি কিভাবে তোদের বাসর হয়েছিল। বরাবরই দিয়ার লজ্জা কম, সে নির্লজ্জের মতো বলল, বিয়ে পড়ানোর পর কিছুক্ষণ আমাদের একটা ঘরে কথা বলার জন্য প্রাইভেসি দিয়েছিল। তখনই যা হবার হয়েছিল। আমি বাধা দিয়েছিলাম, তবে সে শুনেনি, তাই আমিও আর বেশি বাধা দেইনি। বাহ, পৃথিবীতে যদি নির্লজ্জ এদের কোনো ফাংশন হতো তাহলে প্রথম প্রাইজটা হয়তো দিয়াই পাইতো। কিভাবে নিজের বাসরের কথা বলল, যেখানে নামিরা, সোনিয়া, নেহা এরা বিয়ের 1 বছর পরেও স্বামীকে কাছে আসতে দেয়নি, সেখানে ও নাকি বিয়ের 1 ঘন্টার মধ্যে স্বামীর হক স্বামীকে দিয়ে দিয়েছে। প্রীতি তো হাততালি দিয়ে বলেই ফেললো, বা রে বইন, তুই এত উত্তেজনা কোথায় রাখতিস? না মানে বিয়ের 1 ঘন্টা পরে বাসর ছেড়ে ফেললি, যেখানে আমি বিয়ের 1 মাস পরেও বাসর করতে পারিনি। তুই তো বিয়ে করতেই চাসনি, কান্নাকাটি করছিলি, আর বিয়ে হতে না হতেই বাসর। নামিরা একটু বেশি লজ্জাবতী, তাই সে প্রীতিকে থামিয়ে দিয়ে বলে, এবার তোরটা বল। তাহলে আসলে বিয়েটা এমন সিচুয়েশনে হয়েছিল যে বাসর করার কোনো ইচ্ছেই ছিল না আমার। প্রথম 1 মাসে ভালো ছিল, সাথে একসাথে থাকতাম, খেতাম, শুতাম, তবে কখনো ওইসব হয়নি, বা 18+ কথাবার্তাও হয়নি। 2 মাসের মাথায় যে একটা ভুল বোঝাবুঝি হয়, তারপরে সেটা মিটে যাওয়ার পরেই আর তখন সে আমার সাথে ইন্টিমেট হয়। আমি তো বাসর করবো না বলে সে কি কান্নাকাটি, তবুও ছাড় দেয়নি বেয়াদব পুরুষ। কথাটা বলেই প্রীতি হাত দিয়ে মুখ ঢেকে লজ্জা লুকানোর বৃথা চেষ্টা করে। নেহা তো হেসে কুটি কুটি হচ্ছে, তাকে দেখে মনে হচ্ছে তার সামনে ফানি কিছু হচ্ছে, যার জন্য সে এমন পাগলের মতো হাসছে। তবে তার এই হাসিটা নামিরা আর সোনিয়ার কাছে একটু বেশি ভালো লাগছে, কারণ কতগুলো দিন পর এইভাবে মন খুলে হাসতে দেখা যাচ্ছে নেহাকে। নেহা এবার সোনিয়ার দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে, ম্যাডাম, আপনাদের বিয়ের প্রথম থেকে A to Z সব কিছু বলতে হবে, না হলে কিন্তু ছাড় দেওয়া হবে না। 2-1 মিনিটের বড় যা। সোনিয়া বেশ লজ্জা পায়, তবুও প্রথম থেকে শুরু করে বিয়েটা এমনভাবে হয় যে সোনিয়া কোনো কিছুতেই প্রস্তুত ছিল না। একে তো নামিরার এই অবস্থা, তার ওপর হঠাৎ করে অপ্রিয় মানুষের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। যদিও সোনিয়া আগে থেকে নিবিড়কে ভালোবাসতো, তবুও সে বিয়ে করতে চায়নি। কারণটা হচ্ছে নিজের অফিসে বা যেখানেই থাক না কেন, কিছু হলেই সে শুধু ধমক দিত। এটাই সোনিয়ার পছন্দ ছিল না। প্যারিসে আসার পরে তাদের মধ্যে কিছু ঠিক ছিল না। সোনিয়া সব সময় তাকে স্যার বলতো, এটা নিয়েও তাকে ধমক দিত, তবে সোনিয়া গায়ে মাখতো না। সোনিয়ার দিন কেটে যেত কামিয়াকে নিয়েই। দেখতে দেখতে তাদের বিয়ের 1 বছর কেটে যায়, তবুও তাদের ভিতর কোনো স্বামী স্ত্রী সম্পর্ক গড়ে ওঠে না। ঝগড়া, মান অভিমান, হাসি ঠাট্টা নিয়ে তাদের সম্পর্ক বেশ ভালোই হয়েছিল। নিবিড় কখনো সোনিয়ার সাথে ওইসব করার কথা বলেনি, আর না সোনিয়া বলেছিল। একদিন হঠাৎ রাত 12টা কি 12:30টার দিকে আহাত তাদের রুমে নক করে। নিবিড় দরজা খুলে দিতেই সে ভেতরে আসে নেহাকে নিয়ে। তাদের হাতে ছিল 2টা স্পিরিটের বোতল। নিবিড়ের খুব স্পিরিট পছন্দ। আহাত তার হাতে দেওয়ার সাথে সাথে সে পুরোটা খেয়ে নেয়। তার খাওয়া দেখে আহাত বিশ্বজয় করার একটা হাসি দেয়, আর সোনিয়ার পাশে গিয়ে তার কানের কাছে মুখ নিয়ে বলে, আজ খেপিয়ে দিয়েছে ভাবি, সামলার দায়িত্ব কিন্তু আপনার। কথাটা বলেই নেহাকে নিয়ে বেরিয়ে যায় আহাত। কিছুক্ষণ পর হঠাৎ করে নিবিড় খুব অস্থির হয়ে যায়। কখনো পায়চারি করে তো কখনো বসে, আবার শুয়ে পড়ে। হঠাৎ করে এসে সোনিয়াকে খুব কাছে টেনে নেয়। সোনিয়ার গলদেশে মুখ দিয়ে নিঃশ্বাস নিয়ে সোনিয়ার ঠোঁট দখল করে নেয়। তারপর তার হাতের বেসামাল স্পর্শ দিয়ে সোনিয়াকে পাগল করে তোলে। তারপর তারপর কি হলো বান্ধবী?
এতটুকু বলেই থেমে যায় সোনিয়া। তাকে থামাতে দেখে দিয়া দুষ্টু হেসে বলে। প্রীতি নেহাকে উদ্দেশ্য করে বলে, তোর এবার তোর পালা বই, বলতে থাক। শালা আমাকে মদ খেয়ে এসে স্পর্শ করেছিল। পরের দিন সকালে তাকে আমি লাথি মেরে ফেলে দিয়েছিলাম। এটার প্রতিশোধ নিতে সকালে আমার সাথে দ্বিতীয়বারের মতো বাসর করে। তারপর থেকে ওর যখনই মনে হয় তখনই আমার সাথে উল্টাপাল্টা কাজকর্ম করে। নেহার কথা শুনে সোনিয়া খিটখিট করে হেসে ওঠে। সে বলে, ভাইয়া মদ খায়নি, ও উত্তেজিতর ওষুধ খেয়েছিল। না মানে তোর ভাইয়ারা সবাই মিলে ওকে ওটা খাইয়ে তারপর রুমে পাঠিয়েছিল। নেহা অবাক হয়ে বলে, আমার ভাই এতে জড়িত ছিল। তোর ভাইয়াই তো সব প্ল্যান করেছিল। নেহার এবার সত্যি তার ভাইয়ের উপর খুব রাগ হলো। সে যেহেতু নিজে থেকে কাছে আসতে চায়নি, তাহলে উল্টাপাল্টা ওষুধ খেয়ে কেন তার কাছে পাঠালো? বেয়াদব একটা। নেহাকে এমন গাল ফুলিয়ে বসে থাকতে দেখে সবাই উচ্চস্বরে হেসে উঠল। সেই দিনটা কেটে গেল হাসি ঠাট্টা আনন্দ করে। রাতের বেলা এসে আবির আর রোহান তাদের বউ বাচ্চাকে নিয়ে চলে গেল। নামিরারা সবাই একটা রুমেই থাকছে। নিচেই বিছানা করা হয়েছে। বেডের ওপর থাকবে নেহা আর কামিয়া, আর নিচেই থাকবে নামিরা, সোনিয়া, কাভিয়া আর নীরব। নেহা যতই থাকার চেষ্টা করুক না কেন, নেহা এখন অনেকটাই অসুস্থ। গলাটা এখনো ঠিক হয়নি, ঠিকভাবে কথা বলতে পারছে না, তবুও চুপ থাকছে না সে। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে কেটে গেছে 15টা দিন। মেরিনা রহমান এখন অনেকটাই সুস্থ, তবে এই কয়দিনে সে অনেকটাই শুকিয়ে গেছে। কারোর সাথে কথা বলে না, শুধু নেহার সাথে কথা বলতে চায়। একটাবার মেয়ের কাছে মাপ চাইতে চায়, তবে সেই সুযোগটা পাচ্ছে না। আদিত্য নিজেও জানে না নামিরা, নেহা আর সোনিয়া কোথায়। তিশা আর আদিত্যের মাঝে এক টুকরো দূরত্ব এসে ভর করেছে। আদিত্য এমন অবস্থায় তিশা তার পাশে না থেকে তার সাথে অভিমান করে আছে। আর আদিত্য এমন একটা পরিস্থিতিতে আছে যে বউয়ের অভিমান ভাঙাতে পারছে না। এই বিষয়টা বুঝতে পেরেছেন আরমিন খান। তিশাকে ডেকে তার সাথে কথা বলেছে। এখন বাজে 10:30। আদিত্য ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছে। তিশা গিয়ে তার পিছন থেকে জড়িয়ে ধরে বলে, মন খারাপ মাহিরের বাবার? খুব। কি করলে মন ভালো হবে? জানি না। এইভাবে আর কতদিন? আহার ভাইয়ের অবস্থা দেখেছেন? কারোর সাথে কথা বলে না, ঠিক মতো খায় না, সবসময় রুম বন্দি থাকে। নেহার ড্রেস নিয়ে বসে থাকে, আবার কখনো কান্নার আওয়াজও পাওয়া যায়। আচ্ছা, নেহার আহাদ ভাইয়ের কি আর মিলন হবে না? জানি না, তবে আহাদের জন্য খুব খারাপ লাগছে। আমি জানি নামিরা যেহেতু নেহার সাথে আছে, নেহা ঠিক আছে, তবে আহাদ ঠিক নেই। আসলেই আহাদ ঠিক নেই। চলুন এখন ঘুমাতে হবে, কাল সকালে আবার হসপিটালে যেতে হবে তো নাকি? ঘুম আসছে না গো বউ, তুমি যাও, আমি পরে আসছি। তবে তিশা আদিত্যের কোনো কথা শুনল না। হাত ধরে টেনে বেডে নিয়ে গিয়ে তাকে শুয়ে দিয়ে নিজেও তার বুকের উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। তিশা আদিত্যের মাথায় বিলি কেটে দিচ্ছে আর অনেক কথা বলেছে নেহাকে নিয়ে। আগে তারা আনন্দ করেছে, এগুলোর কথা সব বলেছে আদিত্যের সাথে। মাঝে মাঝে বোনের কাণ্ডে আদিত্য হেসে উঠেছে। তারপর গল্প করতে করতে 12টা কি 12:30টার দিকে ঘুমিয়ে গেল। লস এক্সেলেস ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্টেজের উপর আহাদ দাঁড়িয়ে আছে। রাতের শো, চারিদিকে স্টুডেন্টের ভিড়। আহাদের গায়ে ডার্ক ব্লু ড্যানিম জ্যাকেট, ভেতরে কালো টি শার্ট, জ্যাকেটের কলারটা একটু তোলা, স্লিভ ফোল্ড করা, হাতে ওয়্যারলেস মাইক নিয়ে দাঁড়িয়ে আছে। স্টেজের লাইটগুলো লাল, নীল, বেগুনি হয়ে ওর মুখের উপর পড়ছে। চারিদিকে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলছে। সবাই তাকে চেঁচিয়ে স্বাগতম জানাচ্ছে। সে অনেকক্ষণ ধরে গান গাওয়ার চেষ্টা করছে, কিন্তু গান গাইতে পারছে না। বারবার প্রিয় মানুষটার মুখটা ভেসে উঠেছে চোখের সামনে। প্রিয় মানুষের থেকে 5টা মাস দূরে আছে সে। প্রতিটা মুহূর্তে তার শূন্যতা অনুভব করে। পুরো 3 মাসে ঘরবন্দি হয়েছিল। পরে কাহিরের হাতে মার খেয়ে একটু স্বাভাবিক হয়েছে, তবে পুরোপুরি হতে পারেনি। আজকে তার আমেরিকার এঞ্জেলেস
ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের একটা ফাংশন আছে। এর আগে সে 2টা ফাংশন করেনি। একটা ছিল কানাডায় আর একটা ছিল ইটালিতে, তবে 2টা রিজেক্ট করেছিল। এটাও করতে চেয়েছিল কিন্তু কাহির করতে দেয়নি, যার জন্য সে এখন স্টেজে দাঁড়িয়ে আছে, তবে গান গাইতে পারছে না। অথচ তার সামনে হাজার হাজার তার ফ্যানেরা তার গানের অপেক্ষা করছে। প্রিয় মানুষকে হারানোর 5 মাস পর আজ আবার সে গান গাবে। এর আগে যখন নেহা ছিল, প্রতিবারই গান গাওয়ার আগে সে একটা বার নেহার সাথে কথা বলে নিত, তবে এইবার কথা বলতে পারল না। চোখ দিয়ে তার আপনা আপনি 2 ফোঁটা পানি পড়ল। শেষবারের মতো চোখটা বন্ধ করে প্রিয়সীকে স্মরণ করে। আমেরিকার স্টেজ কাঁপিয়ে আহাদ খান গেয়ে উঠল। টিভির স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নেহা, যেখানে তার ফটকা গায়ককে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার একটা বিখ্যাত ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করছে। গানের প্রত্যেকটা লাইন গেয়ে সে নেহাকে বুঝিয়ে দিচ্ছে এই লোকটা তাকে ছাড়া কতটা কষ্ট পাচ্ছে। নেহার মন গলছে, আমাদের উপর থেকে তার রাগ পড়ে গেছে অনেক আগেই। বাংলাদেশ আসার পর কাহিরের কাছ থেকে শুনেছিল আহাদের কথা। মানুষটার সাথে তার কথা বলতে বড্ড ইচ্ছে করেছিল। সেটা ভাসুরির সাথে বহুত প্রকাশ করেছিল, তবে কাহির সেটা সম্পূর্ণ ইগনোর করেছে। বলেছে যতদিন না সুস্থভাবে বাচ্চা হচ্ছে ততদিন যেন কারোর সাথে যোগাযোগ করা না হয়। ইনফ্যাক্ট তার কাছে কোনো মোবাইল নেই, এই জন্যই তো টিভি দেখছে। নামিরা তার কাছ থেকে মোবাইল নিয়ে নিয়েছে কাহিরের আদেশে। বর্তমান সে 9 মাসের প্রেগনেন্ট। প্রয়োজনের তুলনায় তার পেটে একটু বেশি মোটা হয়েছে। ডাক্তার বলেছে টুইন্স বেবি হবে। নেহা সে কি খুশি। টুইন্স বেবি তার খুব ভালো লাগে, তার থেকেও বেশি ভালো লাগে ট্রিপল বেবি, 2টা ছেলে আর একটা মেয়ে। ব্যাস, এক কষ্টই 2 ছেলে 1 মেয়ে পাওয়া গেল। তাহলে তো আর দ্বিতীয় এবং তৃতীয় সন্তান নেওয়া লাগতো না। নেহা আল্লাহর কাছে সবসময় দোয়া করে তার যেন ট্রিপল বেবি হয়, 2টা ছেলে 1টা মেয়ে। তাদের নাম ঠিক করে রাখা হয়ে গেছে। বাংলাদেশে আসার পর থেকে প্রীতি আর দিয়া সপ্তাহে 1 দিন করে আসে তাদের সাথে দেখা করতে। খুব সুন্দর মুহূর্ত কাটার তারা। তবে তার মাঝেও নেহার একটা শূন্যতা কাজ করে, সেটা হচ্ছে আহাদ। বাবু হওয়ার ডেট আরো 3 দিন আগে ভারিয়ে গেছে। ডাক্তারের কাছে গেছিল, সে বলল কোনো সমস্যা নেই, যে কোনো সময় পেন উঠতে পারে, সাবধানে থাকতে বলেছে। সকাল থেকে নেহার পেটের ডান পাশে চিনচিন ব্যথা করেছে, এখনো কাউকে জানায়নি। বাবা মায়ের কথা অতটা মনে না পড়লেও আহাদকে সে খুব মিস করে। ছোট থেকেই বাবা মায়ের কাছ থেকে দূরে থাকায় আর তাদের থেকে প্রতিনিয়ত অবহেলা পেয়ে নেহার অতটাও কষ্ট হয় না তাদের জন্য। আহাদ নেহাকে খুব ভালোবাসে, তার খুব যত্ন নিতে, অথবা মাঝে মাঝে একটু একটু কষ্ট দিত, যেটাই নেহার মনে খুব বাজেভাবে দাগ কেটে যেত। আমরা সব সময় যার থেকে বেশি আহ্লাদ, আদর আর ভালোবাসা পাই, তাদের থেকে যদি একদিন অবহেলা, কটু কথা শুনি, তাহলে খুবই কষ্ট হয়। আহাদ আর নেহার সম্পর্কটাও তেমন। আহাদ যদি একটু কটু কথা বা অবহেলা করে, তাহলে সেটা নেহার জন্য সহ্য হয় না, খুব কষ্ট হয় তার। কেমন আছো নেহা আপু? বাবুরা কেমন আছে? কিক মারছে তো? হঠাৎ করে একটা মেলি কণ্ঠস্বর শুনে নেহা তাড়াতাড়ি নিজের চোখ মুখ মুছে পিছন ফিরে তাকিয়ে দেখে সায়রা দাঁড়িয়ে আছে, হাতে পায়েসের বাটি। হয়তো তার মা পাঠিয়েছে। এই মানুষটা তাদের একটু বেশি যত্ন নিচ্ছে। কেন জানি নেহার মনে হচ্ছে এই মানুষটা তাদের খুব কাছের। সায়রা হাসি মুখে নেহার কাছে এসে পায়েসের বাটিটা তার কাছে দিয়ে পাশে বসে পড়ল, তারপর তার পেটে হাত দিয়ে বলল, বাবুরা খুব দুষ্টুমি করছে তাই না আপু? সায়রার কথায় নেহা হেসে উঠল। টিভির স্ক্রিনে এখনো আহাদের পারফরমেন্স চলছে। সে সায়রার দিকে তাকিয়ে বলল, একটু একটু তো করবেই, বাচ্চা না এখনো। 2 জনে চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলছে না। সায়রা টিভির স্ক্রিনে চোখ যেতেই চোখে মুখে আনন্দের ঝিলিক দেখা যায়। সে আনন্দিত কণ্ঠে বলে, ওয়াও, রকিস্টার আদনান খান আহাদ গান গাচ্ছে। আমার যে কি ভালো লাগে না আপু আহাদের গান, কি বলবো তোমায়।
আমি যদি আহাতকে সামনে থেকে পাইতাম তাহলে তাকে পটিয়ে পাটিয়ে বিয়ে করে নিতাম। নেহার হাস্যোজ্জ্বল মুহূর্তেই অমাবস্যার মতো কালো হয়ে গেল। মনে মনে সে আহাদের 14 গোষ্ঠী উদ্ধার করতে ব্যস্ত, আর এই দিকে তার পাশে বসে থাকা মেয়ে আহাদকে নিয়ে অনবরত বকে যাচ্ছে, যেটা কিনা তার সহ্য হচ্ছে না। এর মধ্যেই নামিরা এসে তাদের দুজনের সামনে সোফায় বসে পড়ল। তারপর সায়রাকে উদ্দেশ্য করে বলল, সরি বোন, সে অলরেডি ম্যারিড আর 2 বাচ্চার বাবা হতে যাচ্ছে। সায়রা জানে আহাদ বিবাহিত, আর এটাও জানে নেহাই তার বউ। তাদের মধ্যে যে মনোমালিন্য চলছে সেটা সে বুঝে গেছে। তার বয়স 18 হলে কি হবে, সে আস্ত একটা পাকা বুড়ি। সে নেহাকে রাগানোর জন্য দুষ্টু হেসে দুষ্টুমি কণ্ঠে বলে, তাতে কি, এত বড় রক স্টার 2টা বউ চালাতে পারবে না? আমি না হয়। তার কথা সম্পূর্ণ করতে দিল না তার আগেই নেহা হালকা চেঁচিয়ে বলে, সে 2টা বউ চালাতে পারলেও তার প্রথম বউ কখনোই অনুমতি দেবে না দ্বিতীয় বিয়ে করার। অনুমতি দিয়ে কি করব? তার প্রথম বউ জানবে নাকি সে আমাকে বিয়ে করেছে? মাঝে মধ্যে বাংলাদেশে আসবে আমার সাথে সময় কাটাতে। আমি ভেবে নেব সে প্রবাসী, আর বেশিরভাগ সময় ও তার কাছেই থাক। আগের থেকে দ্বিগুণ তেজ নিয়ে নেহা বলল, তার প্রথম বউ জীবিত থাকতে সে কখনো দ্বিতীয় বিয়ে করবে না, আর না আসবে বাংলাদেশে। আসতে পারবে তার প্রথম বউ, এটা জীবনেও এটা জীবনেও অ্যালাউ করবে না। যদি বাংলাদেশে আসতে হয় তাহলে প্রথম বউকে ডিভোর্স দিয়ে তারপর আসবে। নেহাকে এইভাবে সিরিয়াস হতে দেখে নামিরা সায়রা দুজনেই ঘাবড়ে যায়। সায়রা বলে সে মজা করেছে তার সাথে, সে এটা জানে আহাদের বউ নেহা। তারপর নেহা শান্ত হয়ে বসে আছে। হঠাৎ করেই সায়রা বলে উঠল, কবে আসবে বলো তো আপু? বাবু আসলে সবার আগে আমি কিন্তু কোলে নেব। বললেই হলো, আমি আগে নেব। বাবু হলে সবার আগে আমি নেব। তুমি কোন ক্ষেতের? আমি যেই ক্ষেতের মূলা হই না কেন, আমি আগে নেব। রুমে ঢুকতে ঢুকতে নাফিস বলে, তার কথার উত্তর সায়রা দেয়। সায়রা আর নাফিসের একটুও বনে না, একটুও না। অথচ নামিরা নাফিসের জন্য সায়রাকে পছন্দ করে রেখেছে। নাফিসের পিছন পিছন একে একে আহাত বাদে বাসার সবাই ভেতরে ঢোকে। তাদের সাথে কাহির কেউ দেখা যাচ্ছে, যে কিনা নামিরার দিকে তাকিয়ে ঠোঁট চুমু দিচ্ছে বাতাসে। লোকটার অসহ্য কাজ বাজ নামিরার একদম পছন্দ হচ্ছে না। কাল রাতে কি অসভ্য পিক পাঠাইছে তার ফোনে। তার উপর এই বয়সে এসে তার সাথে 18+ কথাবার্তা বলেছে নামিরা, তো সেই থেকে লজ্জায় মরে মরে যাচ্ছে। 2 মাস আগে কাহির এসেছিল, বেশ কয়েকদিন ছিল তার সাথে। বজ্জাত লোকটা 15 দিনে তাকে অধিষ্ঠ করে চলে গেছিল, আর আজ আবার এসেছে। আসার কথা ছিল আরও 4 দিন আগে, তবে কিছু সমস্যার জন্য দেরি হয়েছে আসতে। 7 মাস পর অপ্রিয় মানুষগুলোকে দেখে নেহা খুশি হয়ে গেল। সাবিহা এসে নেহাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। বেশ অনেকক্ষণ আদর করলো নেহাকে। এই মানুষটাকে নেহার খুব ভালো লাগে। এই মানুষটা আর নামিরার মা অর্থাৎ আরমিন খান দুজনে খুব ভালোবাসে তাকে। নেহার মনে আজ কোনো রাগ নেই। সবাই দেখে সবার সাথে কথা বলছে। মেডিনা রহমানকেও জড়িয়ে ধরেছে, ভাইয়ের সাথে মন খুলে কথা বলেছে। বান্ধবীর রাগ ভাঙিয়েছে, শাশুড়ির সাথে ঝগড়া করেছে, বাবার সাথেও অনেকক্ষণ আড্ডা দিয়েছে। এত কিছুর মাঝে একটাবারের জন্য আহাদের কথা সে জিজ্ঞেস করেনি। নেহা আর তার শাশুড়ি বর্তমান একা একা বসে আছে নেহাদের ঘরে। নেহা মনে মনে দুষ্টু হেসে বলল, নাতি নাতনিকে দেখতে একাই চলে এসেছেন? আপনার বাদর ছেলেটাকে নিয়ে আসতে পারেননি? আসার সময় টিভির স্ক্রিনে দেখলাম আমার বাঁদর ছেলেটাকে দেখছো,
তাহলে হয়তো এটাও জেনে গেছো সে বর্তমান অস্ট্রেলিয়ায় আছে। আপনি আপনার ছেলেকে শিক্ষা দিতে পারেননি। বউ অসুস্থ, অথচ সে অস্ট্রেলিয়ায় বসে গান গেয়ে মেয়েদের ফিদা করাচ্ছে। আমি আমার ছেলে মেয়েদের শিক্ষা দিব, দেখবেন। ওই চিন্তা বাদ দাও, এই দুটা আমার, যা শিক্ষা দেওয়ার আমি দিব। পরে যদি কোনো বাচ্চা কাচ্চা হয় তখন তুমি। নাতি নাতনি হওয়ার আগেই আমাকে পর করে দিচ্ছেন, আর হলে কি করতেন? যাই করি না কেন বাচ্চার বিষয়ে তুমি কোনো কথা বলবে না। তুমি এখনো ছোটোর মতো থাকবে। 25 বছর চলছে আমার, কেমন ছোট? তুমি আমার সাথে একবারেই ঝগড়া কেন করছো বলো তো? আমি ঝগড়া করছি না, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বল, কি বলবে? তন্ময় ভাইকে বিয়ে করাবো আমি, মেয়ে দেখে ফেলছি। কোন মেয়ে? কোথাকার মেয়ে? আসার সময় যে মেয়েটাকে দেখলেন না মা, ওই মেয়েটা বান্ধবী, দুজনেই খুব ভালো। এই জন্য নামিনা সিদ্ধান্ত নিয়েছে সায়রাকে নাফিজের সাথে বিয়ে দেবে। আর আমি আমার দেওরের জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি সায়রার বান্ধবী সাথীকে আমার দেওরের বউ বানিয়ে চা করবো। কিন্তু সমস্যা হচ্ছে আপনার ছোট ছেলে এবং বড় ছেলে নিয়ে। বড় ছেলেকে তো আমি সামনে নিতে পারবো, কিন্তু ছোটটা? ওটা আমার উপর ছেড়ে দাও, আমি সামলে নেব। তোমার কাছে ছবি থাকলে দেখাও মেয়েটার। নেহা নিজের ফোন থেকে ছবিটা দেখায়। দেখতে শুনতে সুন্দর, তন্ময়ের সাথে মানাবে ভালো। নেহা আর জেসমিন খান ঘরে বসে গল্প করছিল। এমন সময় মেরিনা রহমান আসে হাতে একটা দুধের গ্লাস নিয়ে। দুধ জিনিসটা নেহার বড্ড অপছন্দের, তবে বাবু পেটে আসার পর থেকে নামিরা রোজ নিজের হাতে জোর করে খাইয়ে দেয়। আজকে মায়ের হাতে দেখে বেশ অবাক হলো। মেরিনা রহমান হয়তো বুঝতে পারলো তার মনের কথা, তাই সে বলে নামিরা রান্নাঘরে কাজ করছে। সবার খাওয়া শেষ, রাত অনেক হয়েছে। সে যেন দুধটা খেয়ে নেয় তাড়াতাড়ি। ওই ফ্ল্যাটে যাবে, ওখানে তো 2টা রুম, 2টা রুমে তো আর ঘুমানো যাবে না। তবে জেসমিন খান সিদ্ধান্ত নিলেন তিনি আজকে এই রুমেই থাকবেন। নেহার না করতে পারল না। ও আদা বাবাই জানো, নেয়া মামামের তাই 3টা বেবি হয়েছে। পাপা বলিল 2টা হইবে, কিন্তু 3টা হইল কেন কাবিয়া বুঝতে পারছে না। সোনু মামি বলল তোমাকে বলতে। এটা নতুন কি কথা? নেহার যে একসাথে 3টা বাবু হয়েছে এটা আহাত জানে, মানুষের মুখ থেকে শুনেছে, তবে চোখে দেখার সৌভাগ্য এখনো হয়নি। কারণ সে এখন এয়ারপোর্ট, আর বাবু হয়েছে মাত্র আধা ঘন্টা মতো। অথচ তার লোকেরা 2 মিনিট পর পর ফোন দিয়ে বলছে বাবুর কথা। সে কোনো উত্তর দিতে পারছে না, তবু হাসি টেনে বলল, তুমি ওয়েট করো মামা, বাবা এখনই চলে আসবে, তারপর তোমার প্রশ্নের সব উত্তর দিয়ে দেবো। সত্যি? হুম। কাভিয়ার কথা শেষ হওয়ার আগেই তানিয়া ফোনটা কেড়ে নিল। সে স্পষ্ট ভাষায় আহাতকে বলল, তাড়াতাড়ি আসবেন মামা, আপনাকে অনেকেই খুঁজছে। যে আসছে সেই বলছে বাচ্চার বাবা কোথায়, বাবা কোথায়। আপনি তাড়াতাড়ি চলে আসেন আর বাবুদের কোলে নেন। নিব তো, আর একটু ওয়েট করো মামা। ওকে ঠিক আছে, তুমি কিন্তু সাবধানে আসবে। ইনশাল্লাহ। প্রায় আধা ঘন্টা পরে হসপিটালে চলে আসে আহাত বাবুদের কোলে নিয়ে। সে কি কান্না! আর নেহাকে তো সবার সামনে ঠোঁটে মুখে গালে চুমু খেতেই আছে। তবে তার এই কাণ্ড দেখে এক এক করে সবাই চলে গেছে। নেহার সিজার করে বাবু হয়েছে, যার জন্য সে শুয়ে আছে। নেহার কথাই সত্য হয়েছে। আল্লাহ তার ডাক্তার শুনেছে, এই জন্যও তাকে 3টে সন্তান একসাথে দিয়েছে। 3টাই ছেলে বাবু হয়েছে। এতে নেহার একটু মন খারাপ, কারণ সে একটা মেয়ে চেয়েছিল, তবে পায়নি। আবার নিতে হবে। বেডে শুয়ে এই সবে ভাবছিল, তখনই তার উপর ঝুঁকে তার ঠোঁটটাকেও দখল করে নেয়। প্রথমে আদর করলেও পরেরগুলো যেন খুব ক্ষোভ প্রকাশ করছিল। নেহা কিছু বলেনি, আর না বাধা দিয়েছে। 3 দিন পর নেহাকে বাসায় নিয়ে আসা হলো। নামিরা সবার সাথে হাতে হাতে কাজ করছিল। এমন সময় সে মাথা ঘুরে পড়ে যায়। কামিয়া আর কাভিয়া কি কান্না! নামিরার বাসার সবাই অনেক ভয় পেয়ে গেছিল। কাহির অত বড় একটা ডাক্তার হয়েও নিজের বউকে চেক আপ করতে পারছিল না। আদিত্য ভালো করে চেক করে আদিত্য সবাইকে যেটা বলল তাতে সবাই স্তব্ধ হয়ে গেল।
এটা কবে হলো, কিভাবে হলো, তারা বাসার কেউ আর কিছু ভাবতে পারছে না। রুমের ভেতর পিনপিন নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। কাহির নামিরার একটা হাত ধরেই সেই হাতের ওপর মাথা টেকিয়ে বসে আছে, চোখ মুখ অসম্ভব লাল। নামিরার এখনো জ্ঞান ফেরেনি, সে অচেতন অবস্থায় বিছানার ওপর শুয়ে আছে। পাশে কামিয়া আর কাভিয়া কান্না করছে। কামিয়া একটু বেশি কান্না করছে, তাকে কেউ থামাতে পারছে না। 7 বছরের কামিয়া সবার থেকে নামিরাকে একটু বেশি ভালোবাসে। নামিরার কিছু হলে তার মাথায় কাজ করে না, শুধুমাত্র মায়ের জন্য ছোট বোনের হাজার দুষ্টুমি নীরবে সহ্য করে যায়। খুব ছোটবেলায় একবার কাভিয়াকে একটা থাপ্পড় মেরেছিল, তারপর নামিরা তাকে পাশে বসিয়ে খুব সুন্দর করে বুঝিয়েছিল, যার জন্য সে আর কখনো ছোট বোনের গায়ে হাত তোলা তো দূরে থাক, বকা পর্যন্ত দেয় না। আদিত্য ভালোভাবে নামিরাকে চেক আপ করে সেটাকে সবাই অনেকটাই অবাক হয়, শুধু কাহির, নেহা, সোনিয়া বাদে। 2 মাস আগে যে কাহির বাংলাদেশে নামিরাকে এখানে এসেছিল এটা কেউ জানতো না। তারা সবাই জানতো কাহির কিছু কাজে লন্ডন গেছিল, সেখানে এসে 15 দিন ছিল। নামিরা প্রেগনেন্ট কথাটা শুনে নেহাকে তিশা আর নেহা সে কি খুশি। নামিরার খুব ছেলের শখ, তবে কাহির আর বাচ্চা নিতে চাচ্ছিল না, এই জন্য এবারেও সে লুকিয়ে বাচ্চাটা নিয়েছিল। নেহা একটা চেয়ারের উপর বসেছিল, সে আনন্দ মিশ্রিত কণ্ঠে বলল, তুমি সত্যি বলছো ভাইয়া? নামিরা সত্যি সত্যি প্রেগনেন্ট? আদিত্য কাহিরের দিকে তাকিয়ে চিন্তিত কণ্ঠে বলল, হ্যাঁ। আদিত্য প্রচুর ভয় হচ্ছে কাহিরকে নিয়ে। কথা শোনার পর না জানি কিভাবে রিয়্যাক্ট করবে, অথচ কাহির নির্বিকার ভাবে বসে আছে, মুখটা গম্ভীর করে রেখে। সে মনে মনে উল্টোপাল্টা কিছু ভাবছিল নামিরাকে নিয়ে। তখনই নেহার কণ্ঠে আবার শুনতে পেল, আমি এই কদিন নামিরার হাব ভাব দেখেই বলেছিলাম না সোনিয়া, দেখছিস নামিরা আবার মা হতে চলেছে। তুই তো আমার কথা বিশ্বাসই করলি না। আমি তো তখনই বুঝতে পারছিলাম যখন কাহির ভাইয়া চলে গেছিল, আর তারপর থেকে নামিরা কেমন একটা পাল্টে গিয়েছিল। নেহার কথায় সোনিয়া প্রতি উত্তরে বলল, আসলে তো আমি তো প্রথমে বিশ্বাসই করিনি তোর কথা, তবে ভীষণ ভালো লাগছে নামিরা আবার মা হতে চলেছে কথাটা শুনে। নেহা আর সোনিয়ার কথায় সবার মাথায় বজ্রপাত ভেঙে পড়ল। না মানে 2 মাস আগে কাহির বাংলাদেশে নামিরাদের কাছে এসেছিল, অথচ সে বলেছিল কোনো একটা কাজে 15 দিনের জন্য লন্ডন যাচ্ছে, আর তারা বোকার মতো সেটা বিশ্বাস করে নিয়েছিল। আহাদের এবার কাহিরদের ওপর ভীষণ অভিমান হলো। সে এখনো কারোর সাথে ঠিকভাবে কথা বলেনি, একটা ভুলই তো না হয় করেছিল, তাই বলেই সবাই মিলে এইভাবে শাস্তি দেবে তাকে। আর আপন চাচাতো ভাই তার বউকে লুকিয়ে রেখেছিল, সে প্রেগনেন্ট এটা জেনেও তাকে বলেনি। কেউ না জানো, কাহির তো জানতো, বাচ্চা আছে জেনেও না জানার কথাটা। তার 2 চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, তার কলের ওপর ছোট্ট বাবুই সোনা। নেহা হাসি মুখে আহাদের ঠিক তাকাতেই তার মনোভাব বুঝতে পারে। তার চোখে পানি দেখে নেহার চোখে পানি চলে আসে। নেহা ক্ষণে ক্ষণে আশ্চর্য হচ্ছে যে নেহার শরীরের এক অংশ কেটে পুড়ে গেলেও চোখে পানি আসতো না। সেই নেহার নাকি আজকে স্বামীর চোখের পানি দেখে কান্না আসছে। নেহা তাড়াতাড়ি আহাদের দিক থেকে চোখ ফিরিয়ে নিল। কাহিরকেও গম্ভীরভাবে বসে থাকতে দেখে হেসে বলল, ভাইয়া খুশি হয়নি নাকি সুখবর শুনে? নামিরা যদি উঠে দেখে আপনার মুখ গম্ভীর, তাহলে এবারও কিন্তু। কাহির নেহার কথা মাঝপথে থামিয়ে দিয়ে বলে, আমি খুব খুশি, এতটাই খুশি যে খুশির ঠেলায় এখন আমার মহাকাশে গিয়ে নাচতে ইচ্ছা করছে। থাক ভাইয়া, আপনার মহাকাশে গিয়ে নাচতে হবে না, টুপ করে পড়ে গেলেন আর। নেহা নিজের কথা শেষ করার আগেই আহাদ তার মাকে উদ্দেশ্য করে বলে, আমার প্রচুর খিদে পেয়েছে মা, আমার রুমে খাবার পাঠিয়ে দাও, আমি রুমে যাচ্ছি। আহাদের খিদে পেয়েছে কথাটা শুনে জেসমিন খান উত্তেজিত হয়ে গেলেন। এমনিতেই আহাদ একবার স্ট্রোক করেছিল নেহা চলে আসার 3 মাস পর, যার জন্য এখনো ওষুধ খেতে হচ্ছে। মাঝে মাঝে তার মাথাটা প্রচণ্ড ব্যথা করে, বুক ব্যথাটাও বেড়েছে কালকে থেকে। কাহির আহাদের বিষয়ে খুব সিরিয়াস,
আহাত একবার মরতে মরতে তাদের কাছে ফিরে এসেছে। আহাদের স্ট্রোক করার বিষয়টা নেহাদের জানানো হয়নি। কিভাবে জানাবে? নেহা তখন 5 মাসের প্রেগনেন্ট। এই অবস্থায় সে যদি দুশ্চিন্তা করে তাহলে বাচ্চা প্লাস নিজের ক্ষতি দুইটাই হবে। এজন্য কাউকে বলেনি। নামিরাকে বললে নেহা যাবে। নামিরা কান্নাকাটি করতে করতে নেহাকে সবটা বলে দিয়েছে। তখন পরিস্থিতি আরও ঘেটে যাবে। কাহির দেশে আসার বিষয়টা লুকানোর জন্য বড়রা ক্ষিপ্ত হয়েছে কাহিরের প্রতি। মেয়েকে হারিয়ে তারেক রহমান প্রায় পাগল হওয়ার পথে। অন্যদিকে মেরিনার রহমান ভীষণ অসুস্থ হয়ে গেছিল। আর আদিত্যের কথা নাইবা বললাম, সে অনেক কষ্ট পেয়েছিল। সেটা কাহির প্রতিনিয়ত দেখেছে। তবু তাকে বলেনি বোনের কথা। শুধু এতটুকু বলেছে যে সে যেখানে আছে ভালো আছে, সুস্থ আছে। এতেও আদিত্য শান্তি পায়নি। সে সবসময় ইনিয়ে বিনিয়ে কাহিরের কাছ থেকে নেহার ঠিকানা জোগাড় করতে চেয়েছিল। কাহির কিন্তু চালাকি করে দেয়নি। আহাত চলে গেছে অনেকক্ষণ আগে। কাহির, নামিরা, নেহা কারোর সাথেই সে কথা বলছে না। আর এই দিকে নামিরা জ্ঞান ফিরে যখন শুনেছে সে প্রেগনেন্সি, সে কি খুশি! বারবার কাহিরকে বলছে, কাহির ভাইয়া, আপনি খুশি তো? খুশি না হলে বলতে পারেন, আমি চলে যাব আমার 2 মেয়েকে নিয়ে। অনিচ্ছা সত্ত্বেও কাহির হেসে হেসে বলছে, আরে তুই পাগল নাকি? আমি খুশি হব না তো কি হবে বলতো? আমি তৃতীয়বারের মতো বাবা হচ্ছে। সেদিন এয়ারপোর্ট তোকে প্রপোজ করলাম, এত তাড়াতাড়ি ভুলে গেলে? আরে আমি ভুলিনি, আমি তো জাস্ট আপনাকে বলে দেখছিলাম। আর বলে দেখা লাগবে না, এখন রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়। কামিয়াকে ছাড়া ঘুম আসছে না, ওকে একটু নিয়ে আসেন না প্লিজ। কামিয়া ফুফিয়ার সাথে আছে। বুকটা বড্ড খালি খালি লাগছে যে। আচ্ছা ওয়েট কর, আমি নিয়ে আসছি। কিন্তু নিয়েও তো আসবো, একটু ঘাটে তো আর 4 জনকে ধরবে না। আপনি চিন্তা করবেন না, আপনি কামিয়াকে নিয়ে আসুন, আমি নিচে বিছানা করছি। আর হ্যাঁ, একটা বালিশ নিয়ে আসবেন। ওকে। নামিরার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে কাভিয়া। আর কামিয়া মেরিনা রহমানের কাছে আছে। মানুষটা অনেকটাই পাল্টে গেছে। এখন আর আগের মতো হাসে না, কথাও বলে না। সব সময় চুপচাপ থাকে। নেহা সবার সাথে কথা বললেও প্রয়োজন ব্যতীত কারোর সাথে কথা বলে না, সেটা বাবা হোক বা মা। মেরিনা রহমান আর তারেক রহমানকে নেহা কাছে থেকেও না থাকার যন্ত্রণা উপভোগ করেছে। পৃথিবীতে সব থেকে কষ্ট হচ্ছে চোখের সামনে সন্তানকে দেখে তার থেকে প্রতিনিয়ত অবহেলা পাওয়ার। তারা দুজনেই এবার বুঝতে পেরেছে নিজের ভুলটা। নেহাও ঠিক এতটাই যন্ত্রণা ভোগ করেছে যতটাও যন্ত্রণা তারা উপভোগ করেছে। সেদিন নেহার প্যান ওঠার পরে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, তখন নেহা তার মায়ের দেখে তাকে স্মৃত হেসে বলেছিল, আল্লাহ তোমার দোয়া কবুল করুক মা, প্রাণের বদলে প্রাণ আসুক 2টা। সে কথা শোনার পর মেরিনা রহমান হসপিটালের বসে বাচ্চাদের মতো কান্না করেছিল। যতক্ষণ না নেহার জ্ঞান ফিরেছিল ততক্ষণ সে কান্না থামায়নি। নেহার জ্ঞান ফিরে এসেছিল পুরো একটা দিন পর। কিছুক্ষণ আগে আহাদের কথা কাহিরের থেকে শুনেছে। আহাদ যে নেহাকে ছাড়া খুব কষ্টে ছিল সেটা সে বুঝতে পেরেছে তার শরীর দেখে। নেহার থেকে শুনেছে আহাদ নেহার সাথে কথা বলছে না। নামিরা শুয়ে শুয়ে এসব উল্টাপাল্টা কথাই ভাবছিল। তখন কাহির কামিয়াকে নিয়ে আসে। কামিয়া এখনও ঘুমায়নি। মেরিনা রহমানের সাথে আর তারেক রহমানের সাথে লুডো খেলছিল। সেখান থেকে কাহির নিয়ে এসেছে। কামিয়া নামিয়ার প্রথম সন্তান। কামিয়ার মাধ্যমে নামিরা প্রথম মা হওয়ার অনুভূতি পেয়েছিল। কামিয়ার মুখ থেকে সে প্রথম মা ডাকটা শুনেছিল। কলিজা জড়ানো ডাকছিল সে কণ্ঠে। তার প্রথম স্পর্শ, ফোকলা দাঁতে হাসা, প্রথম হাঁটা শেখা, তার আঙুল ধরা শেখা, সব কিছু যেন নামিরার মনে হয় এই তো সেদিনকার কথা। তবে দেখতে দেখতে পেরিয়ে গেছে 7টা বছর। যতই কাভিয়া তার বুকে থাক না কেন, কামিয়াকে ছাড়া তার ঘুম আসে না। যদিও কামিয়া বেশিরভাগ সময় মেরিনার রহমানের কাছেই থাকে, তবুও নামিরা কামিয়াকে ছাড়া থাকতে পারে না। কামিয়া এসেই নামের আগে জড়িয়ে ধরল নামিরা। কিছুক্ষণ কামিয়াকে আদর করে নিচে শোবার জায়গা করতে লাগলো। কাহির এতক্ষণ ধরে মা মেয়ের আদর অপরূপ দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। নামিরা নিচে তাদের 4 জনের জন্য শোবার জায়গা করলো। প্রথমে কাহির, তার পাশে নামিরা, নামের তার পাশে ছোট্ট কাভিয়া, তার পাশে কামিয়া।
কামিয়া নিজের ছোট ছোট হাত দিয়ে ছোট বোনকে জড়িয়ে ধরেছে। নামিরা কামিয়ার মাথায় বিলি কেটে দিল, রূপকথার গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিল। এবার কাহিরের দিকে ফিরতেই কাহির তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, তারপর তার অধর জোড়া নিজের দখলে নিয়ে নেয়। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে নামিরার বুকে মাথা রেখে আয়েশ করে চোখ বন্ধ করে নেয়। নামিরাও তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে নিজে ঘুমিয়ে যায় বুঝতেই পারে না। দেখতে দেখতে কেটে যায় আরও 6 মাস। নামিরা এখন 8 মাসের গর্ভবতী। বাংলাদেশ থেকে প্যারিসে এসেছে এই 5 মাস হতে চলল, অথচ নেহার সাথে আহাদের এখনও মিল হয়নি। নেহা 3টা ছেলের নাম রাখা হয়েছে, আহান, আমান, আয়ান। এই নামগুলো নামিরাই রেখেছে। নামিরা প্রথমে নেহাকে বলেছিল, এই জন্য নেহা নামগুলো ঠিক করে রেখেছিল। পরে বাচ্চা হওয়ার পর 8 দিনের দিন আকিকা দিয়ে নাম ঠিক করা হয় 3 বাচ্চার। নেহা বর্তমান খুব রেগে আছে। এখন রাত বাজে 12:30, অথচ বেয়াদবটার আসার হদিশ নেই। আজ বাসে আসুক, তারপর একটা ব্যবস্থা নিবে। সে তাকে ইগনোর করাচ্ছে সে তাকে। রাত 1টার দিকে আহাত নিজের রুমে আসলো। নেহাকে এখনো জেগে থাকতে দেখে শুকনো একটা ঢোক গিল। আজকে যে তার কপালে শনি আছে সেটা বেশ বুঝতে পেরেছে নেহার মুখ দেখে, কেননা সে অগ্নি চোখে তাকিয়ে আছে। হাতে কিছু একটা নিয়ে নাড়াচাড়া করছে, সে ভয় পাচ্ছে, অথচ নিজের মুখ এমন করে রেখেছে সে কিছুই হয়নি। আহাত গিটার রেখে নিজের ড্রেস চেঞ্জ করতে ওয়াশরুমে চলে গেল। প্রায় 50 মিনিট পর একেবারে শাওয়ার নিয়ে বের হয়েছে। এতক্ষণ সে ওয়াশরুমে আল্লাহ আল্লাহ করছিল, ভেবেছিল নেহা হয়তো ঘুমিয়ে গেছে। এতক্ষণ ভিতরে কি করছিলি সত্যি করে বল? কোনো লাগের সাথে কথা বলছিলি? আহাত ভয়ে ভয়ে শান্ত গলায় বলে, নিজের ভাষা ঠিক করো, স্বামীকে কেউ এভাবে বলে? আমার মুখের ভাষা ভালোই আছে, সত্যি করে বল কার সাথে কথা বলছিলি? ফোন নিয়ে গেছিলি কেন? আর আসতে এত দেরি হলো কেন? আমি ফোন নিয়ে যেতে চাইনি, ভুল করে চলে গেছে। আসলে আমার মনেই ছিল না পকেটে যে ফোন আছে। সত্যি করে বল, আহাত কার সাথে কথা বলছিল? আমার বাচ্চা হয়েছে বলে সৌন্দর্য কমে গেছে, তাই তুই অন্যের সাথে? শ্যাট আপ, এই রাত দুপুরে একদম রাগাবেন আমাকে। ও, আমি বললেই তো। হুশ, আর কোনো কথা নয়, অনেক ক্লান্ত আমি, ঘুমাবো। কথাটা বলেই সে আগে বাচ্চাদের দোলনার কাছে গেল, সবাইকে কোলে তুলে আদর করে আবার রেখে দিল। তারপর আর চোখে একবার নেহার দিকে তাকিয়ে দেখলো এখনো জেদ ধরে সেই জায়গায় দাঁড়িয়ে আছে। ক্ষণে ক্ষণে আস্তে আস্তে নাক টানছে, বেশ বুঝতে পারছে কান্না করছে, তবে তাকে বুঝতে দিতে চাচ্ছে না। এই 6 মাসে নেহার সাথে সে কথা বলেনি, এই জন্য নেহা যে কিভাবে ছটফট করেছে এতেই শান্তি লেগেছে তার। এখন মনে হচ্ছে একটু বাড়াবাড়ি হয়ে গেছে। সে আস্তে ধীরে নেহার পেছনে যায়, পেছন থেকে কোমর জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে নেয়। নেহার শরীরের ঘ্রাণ নিয়ে নেশে ধরা কণ্ঠে বলে, রাগ করছেন নাকি নিহারিকা ম্যাডাম? আরে ভাই, আমি সত্যি বলতেছি, আমার মনেই ছিল না পকেটে যে ফোন ছিল। আমি ভুল করে নিয়ে গেছিলাম। এখনও রাগ করে থাকবে? চলো না, আজকে তোমার রাগটা ভাঙিয়ে দিই। অনেক তো হলো মান অভিমান। ঘুমাবো আমি, ছাড়ুন। কিন্তু আহাত ছাড়ল না। দীর্ঘদিনের মান অভিমান দূরত্ব ঘুচিয়ে নেহার মধ্যে ডুব দিল। নেহাও আর বাধা দিল না, সেও প্রিয় পুরুষের সান্নিধ্যে থেকে গেল। রাতের শেষ প্রহর। নামিরা এখনও জেগে আছে। প্রেগনেন্সির জন্য ইদানিং তার ঘুম আসে না ঠিক মতো। তার সাথে সাথে জেগে থাকে কামিয়া, নিজেও মাকে সঙ্গ দেওয়ার জন্য। ইদানিং মেয়েটা অনেকটা বড় হয়ে গেছে, মাকে অনেক বোঝে। এই যেমন উপরতলা থেকে নিচে আসতে মায়ের কষ্ট হবে, এই জন্য তার বাবাকে বলে নিচে একটা ঘর নিয়েছে তাদের জন্য। কাভিয়া দুষ্টুমি করে বলে কাভিয়াকে বেশিরভাগ সময় তার কাছেই রাখে। যদিও কাভিয়া সব সময় নেহাদের সাথেই থাকে, তবুও কামিয়া নিজের কাছে রাখে। নামিরাদের ঘরের ছোট্ট একটা বারান্দা আছে। নামিরা বেডে হেলান দিয়ে বারান্দার দিকে তাকিয়ে আছে। বারান্দার দরজা খোলা, কাহির খুলে দিয়েছে নামিরার জেদের জন্য। কাহির নামিরার পায়ের ওপর মাথা দিয়ে নিজের এক পায়ের সাথে অপর পা উঁচু করে ফোন ঘাটছে আর পা নাচাচ্ছে।
কামিয়া কাভিয়াকে জড়িয়ে ঘুমাচ্ছে। তাদের ঘুমানোর দৃশ্যটা দেখে নামিরার হাসি লাগলো। সে একটু উচ্চস্বরে হেসে ফেলল। নামিরা হাসির শব্দ শুনে কাহির উঠে বসলো। মুখোমুখি হয়ে ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? পাগলের মতো হাসছিস কেন? এমনি ওয়েট কি বলেন আমাকে আমি পাগল? আপনি আমাকে পাগল বলতে পারলেন ভাইয়া? আমি না আপনার দুইটা মেয়ের মা? আমিও তো তুই দুইটা মেয়ের বাবা, তাহলে আমাকে কেন তুই ভাইয়া বলিস? এই কথা শুনে নামিরা মুখটা একটুখানি হয়ে গেল। সে চেয়েছিল তিল থেকে তাল বানিয়ে ঝগড়া করতে, কিন্তু কাহিরের কথা শুনে আর কথা বাড়ালো না। নামিরাকে চুপ করে থাকতে দেখে কাহির আবার বলল, বললি না তো, হাসছিলি কেন? আপনার মেয়েদের শো স্টাইল দেখে দেখুন কিভাবে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। নামিরার কথা শুনে কাহির এবার কামিয়া আর কাভিয়ার দিকে তাকালো। তাদের দুজনের জড়াজড়ি ঘরে ঘুমাতে দেখে তার ঠোঁটের কোণেও হাসি রেখা মিলল। বিগত 2 মাস সে বাসায় ছিল না, কালকে এসেছে। তবে বাসায় এসেছে রাত 2টার দিকে। তার 2টা মেয়ে জানেও না তাদের পাপা বাসায় এসেছে। সারাদিন খালি দুজনেই পাপা করে নামিরার মাথা খারাপ করে দেয়। কাহির তার 2 মেয়েকে আদর করতে থাকে। তখনই শুনতে পায় নামিরার টিটকারি মারা কথা। ঢং দেখলে বাঁচি না। কাহির নামিরাকে রাগানোর জন্য বলে। এখানে ঢঙের কি দেখলি তুই? নামিরা চোখে মুখে বিরক্ত ফুটিয়ে বলে, কিছু না। কাহির নামিরাকে রাগানোর জন্য এবার কামিয়া আর কাভিয়ার পাশে শুয়ে পড়ে। কাভিয়াকে নিজের বুকের উপর তুলে শুয়ে দেয়। তারপর কামিয়াকে নিজের এক হাতে অপর শুয়ে দিয়ে জড়িয়ে ধরে 2 মেয়েকে। নামিরা বেশ বুঝতে পেরেছে কাহির তাকে রাগানোর জন্য এমন করেছে। এই জন্য সে রাগে না, উল্টো হাসে। নামিরার হাসি দেখে কাহির ইশারায় জিজ্ঞেস করে কি। নামিরাও কাহিরের মতো ইশারা করে বলে কিছু না। নামিরা আবারও বারান্দার দিকে তাকিয়ে থাকে। কাহির নামিরাকে খুঁটিয়ে দেখছিল। ঠিক তখন দেখতে পায় নামিরা তার পেটের ওপর হাত বোলাচ্ছে। কাহির উঠে বসে কামিয়া ও কাফিয়াকে ভালোভাবে শুয়ে দিয়ে সে নামিরার গা ঘেঁষে বসে। একটা হাত নামিরার কাঁধের ওপর দিয়ে বলে, আমি তাকে একটু অনুভব করব। শাড়িটা সরাবি প্লিজ? রাত 2টার সময় কাহির এসে দেখে নামিরা ঘুমায়নি, রুমে পায়চারি করছে। কাহির এসে তাকে জোর করে শাড়ি পরিয়েছে। নামিরা কাহিরের কথাকেই প্রাধান্য দিল। 8 মাসের অন্তঃসত্ত্বা নামিরার উঁচু পেটটা উন্মুক্ত করতে কাহির দেখতে পায় তার অংশ নামিরার পেটে নড়াচড়া করছে। নামিরার পেটে চোখ স্থির রেখে কাহির বলল, ওর নড়াচড়া করছে? নামিরা হালকা হেসে বলল, কাহির এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার ইচ্ছে করছে একটু অনুভব করতে। সে নামিরাকে বলল, আমি ছুঁয়ে দিলে সে কি ব্যথা পাবে? কাহিরের পাগলামি দেখে নামিরা স্মিত হেসে বলে, ব্যথা পাবে না তবে। নামিরার অসম্পূর্ণ কথাতে ব্রু কুচকে তাকালো নামিরার দিকে। তারপর চিন্তিত কণ্ঠে বলল, তবে কি? নামিরা কাহিরের চিন্তিত মুখ দেখে শব্দ করে হাসলো। তারপর বলল, সে খুব খুশি হবে বাবার স্পর্শ পেয়ে। কাহির নিজের কম্পিত হাত রাখলো নাড়াচাড়া করতে থাকা ভ্রূণটির উপরে। তার চোখ দিয়ে পানি বের হচ্ছে। সে কম্পিত কণ্ঠে বলে, খুব তাড়াতাড়ি বাবার বুকে চলে এসো বাবা। বাবা তোমাকে করোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। তোমাকে প্রথমবার করোনার লোভ সামলাতে পারছে না। কাহির এবার নামিরাকে আস্তে আস্তে জড়িয়ে ধরে কান্নারত কণ্ঠে বলে, আমি তোকে খুব ভালোবাসি রে, খুব ভালোবাসি। তোকে ছেড়ে একটু থাকতে পারি না, বিশ্বাস কর। এই 2টা মাস আমার উপর দিয়ে যে ঠিক কী গেছে একমাত্র আমি জানি। ফেরার কথা ছিল 3 মাস পর, অথচ আমি 2 মাস আগে চলে এসেছি। লন্ডনে আমি একটা ইম্পর্টেন্ট কাজে গেছিলাম। তবু ওখানে গিয়ে মনে হলো বোর প্রেগনেন্সির সময় তার কাছে থাকার থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ আর কিছুই নাই। তাই 3 মাসের কাজ 2 মাসে অনেক কষ্ট করে গুছিয়ে রেখে এসেছি। তোরা আমার মাঝে আর কখনো দূরত্ব আসতে দিস না। দিব না, তবে আপনি আর আমায় মারতে পারবেন না। আগের দিন আমার খুব লেগেছিল থাপ্পড়াতে, জানেন। ইডিয়েট, 3টা বাচ্চার মা হতে যাচ্ছিস আমার, তবু আমাকে ভাইয়ে রাখিস। অন্তত কাহির ভাই ডাকলে মেনে নিতাম, কিন্তু তুই তো ডাইরেক্ট ভাইয়ে রাখিস, তাহলে মারবো না কেন? কি করব, অভ্যাস তো হয়ে গেছে। অভ্যাস বাদ দিতে হবে। চেষ্টা করব। সকালে ঘুম থেকে উঠে নিজেকে আহাদের বুকের নিচে আবিষ্কার করে নেহা।
অনেকক্ষণ ধরে ছাড়ানোর চেষ্টা করছে, বাট ছাড়াতে পারছে না, কারণ আহাত ইচ্ছে করেই তাকে এইভাবে ঠেসে ধরে রেখেছে। বেশ জানে লোকটা জেগে আছে, তাকে জ্বালানোর জন্য এমন করেছে। অনেক চেষ্টা করেও যখন নেহা আহাদের থেকে ছাড়াতে না পারে, তখন সে আহাদের ঘাড়ের কাছে ছোট ছোট দুইটা চুমু খেয়ে নিজের গায়ের শক্তি দিয়ে কামড় বসিয়ে দেয়। নেহা ভেবেছিল কামড় খেয়ে হয়তো আহাদ তাকে ছেড়ে দিবে, কিন্তু না, উল্টো আহাদ নেহাকে আদর করতে ব্যস্ত থাকে। নগ্ন শরীরে তার অবাধ স্পর্শ পেয়ে নেহা কেঁপে কেঁপে ওঠে। আহাদ নেহাকে নিজের আয়ত্তে নিয়ে এসে তার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। প্রথমে কয়েক মিনিট মধু পান করে তারপর সেও কামড়ে নেয়। নেহা ছটফট করে ওঠে, নিজেকে ছাড়ানোর জন্য উতলা হয়, তবে ছাড়াতে সক্ষম হয় না। নেহাও কম যায় না, নিজের বড় বড় নখ দিয়ে আহাদকে খামচি দেয়। আহাদ এবার নেহার বুকে বাইট করে দেয়। নেহা আর সহ্য করতে পারে না, সে আহাদের বাগালে কামড়ে দেয়। এতটা জোরে দেয় যে আহাদের চোখে জল চলে আসে। দ্বিতীয়বার মতো নেহা যখন কামড়ে দিতে চায়, তখন আহাদ তাকে ছেড়ে দেয়। নেহা উঠে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম যেতে চায়, তবে ভালোভাবে হাঁটতে পারে না, কারণ বজ্জাতটা তাকে হাঁটার অবস্থাতে রাখেনি। অনেকগুলো দিন পর কাছে পেয়ে সে সারা রাত নেহার ওপর টর্চার করেছে শারীরিকভাবে। নেহা খাট থেকে নেমে 2 পা এগোতেই পড়ে যায়, অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে আবার পড়ে যায়। নেহাকে এইভাবে পড়ে যেতে দেখে আহাদ শব্দ করে হেসে ফেলে। তারপর নেহাকে কোলে তুলে ওয়াশরুমে চলে যায়। তারপর নেহাকে ফ্রেশ করিয়ে দিয়ে নিজেও ফ্রেশ হয়ে যায়। নেহা বেডের উপরেই বসে থাকে। আহাদ নিচে থেকে খাবার এনে নিজের হাতেই খাইয়ে দেয়। তারপর একটা পিল আর পেইন কিলার খাইয়ে সে নিজের কাছে চলে যায়। গতকাল রাতেই আদিত্যের সাথে তিশার খুব ঝামেলা হয়েছে। সকাল হতে না হতে সে ড্রয়িং রুমে এসে সবাইকে উদ্দেশ্য করে বলে সে বাংলাদেশে চলে যাবে তার মায়ের কাছে। নেহার বাবুর বয়স যেদিন 18 দিন, সেদিন তারা প্যারিসে আবার চলে আসে। সবাই তার কাছে জিজ্ঞেস করে কিসের জন্য চলে যাবে। তখন তিশা আদিত্যের সাথে ঝগড়ার বিষয়টা বলে, ঝগড়ার মেইন বিষয় হচ্ছে বাবুর ওজন নিয়ে। গতকাল রাতে এটা নিয়েই তিশার সাথে আদিত্য ঝামেলা করেছে। তিশা নাকি বাবুকে ভালোবাসে না, ভালোভাবে খেতে দেয় না, সব সময় নাকি দূরে দূরে রাখে। এসব নাকি সে কার থেকে শুনেছে। তারপর থেকে তিশার সাথে ঝগড়া করেছে। বলতে বলতে তিশা কেঁদে ফেলে। বাচ্চাদেরকে সে খুব ভালোবাসে, তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুর খেয়াল সে নিজেই রাখে। তবু আদিত্য তাকে এভাবে বলায় সে বেশ কষ্ট পায়। পুত্রবধূকে কান্না করতে দেখে ক্ষেপে যায় মেরিনা রহমান। সে ছেলেকে আচ্ছা রকম বকা দেয়। পরে আদিত্য এসে অনেক বুঝিয়ে শুনিয়ে তিশার সাথে নিজের সম্পর্ক ঠিক করে নেয়। সোনিয়া আর নিবিড়ের মাঝে কোনো ঝামেলা হয় না, কারণ তারা দুইজন তাদের দুইজনকে খুব ভালোভাবেই বোঝে। এই জন্য তাদের ভেতর কোনো ঝামেলা হয় না। রাত অনেক হয়েছে। কাহির নামিরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নামিরার কেমন অস্বস্তি হচ্ছে। সে কাহিরের চোখে হাত রেখে বলে, এত রাত হয়ে গেছে, তাও চোখে ঘুম নেই কেন? কাহিরের সহজ স্বীকারোক্তি, তোকে দেখে তৃষ্ণাই তো মিটছে না, তাহলে চোখে ঘুম আসবে কিভাবে? সময় কখনো কারোর জন্য থেমে থাকে না, সময় নিজের মতো করে চলে যায়। আজ নামিরার ডেলিভারি। নামিরাকে ওটির ভিতর নিয়ে যাওয়া হয়েছে। কাহির থেকে শুরু করে বাসার সবাই হসপিটালে উপস্থিত। কাহির তার বাবাকে জড়িয়ে ধরে আছে। তার খুব কষ্ট হচ্ছে। বারবার সে তার বাবাকে জিজ্ঞেস করছে তার বইয়ের কিছু হবে না তো। সে কিন্তু ডাক্তার, তবুও সে অবুঝের মতো বাবার কাছে বারবার একটা কথাই বলছে। ওটির ভেতর থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া গেল। তাতে যেন বাসার সবাই এক জায়গায় হয়ে তাকিয়ে রইল সেই দিকে। তাদের মনে শুধু একটা বাসনা, কখন বাচ্চাটা আসবে, কোলে নিবে, মেয়ের খবর নেবে। ওটির ভেতর থেকে দুজন নার্স একটা সাদা তোয়ালেতে মোড়ানো বাচ্চাকে নিয়ে বের হলো। তারপর কাহিরকে উদ্দেশ্য করে বলল, কংগ্রাচুলেশনস মিস্টার কাহির, ইউ হ্যাভ আ গার্ল and your wife is completely healthy. অভিনন্দন মিস্টার কাহির, মেয়ে হয়েছে আর আপনার বউ সম্পূর্ণ সুস্থ আছে।
কথাটা শোনা মাত্রই সকলের মুখ অন্ধকারে ছেয়ে যায়। সবাই চেয়েছিল একটা ছেলে হোক, অথচ মেয়ে হয়েছে। কামিয়া যেন খুশিতে আত্মহারা। তার আবার একটা বোন হয়েছে, এতেই সে খুশি। কাহির সকলকে একবার দেখে নিল। তার মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে না সে খুশি হয়েছে নাকি দুঃখ পেয়েছে। কাহির সকলকে উদ্দেশ্য করে চোখ মুখ শক্ত করে বলে, আমার আবার মেয়ে হয়েছে, এতে আমি খুশি। আমি কোনো দুঃখ পাইনি। আল্লাহ আমায় যা দিয়েছে তাতে আমি সন্তুষ্ট হয়েছি। অনেকে তো তাও পায় না, আর আমি না চাইতে 3টা জান্নাত পেয়ে গেছে। তাই যেহেতু আমি খুশি আছি, তাই তোমরা এভাবে মুখ অন্ধকার করে থাকবে না। আমার মেয়েকে করে নাও সবাই, আর দোয়া করো। কাহিরের কথা শুনে এবার এক এক করে সবাই কোলে নেয়। কাহির এখনো কোলে নেয়নি। সত্যি কথা বলতে সে অখুশি হয়নি, তবে তার ছেলের একটা খুব শখ ছিল। সে এসবই ভাবছিল। ঠিক তখন তার মায়ের কথা আওয়াজে পেয়ে সেদিকে চায়। আরে এ তো মেয়ে না, ছেলে। তোমরা আমাদের মিথ্যা বললা কেন? নার্স দুইটা এখনো দাঁড়িয়ে আছে, হয়তো কিছু বলতে চাই। সাবিহা খানের কথা শুনে দুজন উচ্চস্বরে হেসে ওঠে। তারপর সবাইকে উদ্দেশ্য করে বলে, Actually, the celebrities did not say madam. They said you have had a boy, but you have had a girl, so we apologize for that. আসলে নামিরা ম্যাডাম বলতে না করেছিলেন আপনার ছেলে হয়েছে, বলতে বলেছিল মেয়ে হয়েছে, তাই আমরা বলেছি। তার জন্য ক্ষমা প্রার্থী আমরা। কথাটা বলে তারা হাসতে হাসতে চলে যায়। এদিকে সবাই তবদা খেয়ে বসে পড়ে। না মানে এই মেয়েটা মৃত্যুর মুখে আছে, তবুও রসিকতা করছে। নামিরা এবার সম্পূর্ণ সুস্থ আছে, কেননা সে প্রেগনেন্সির সময় কোনো মানসিক বা শারীরিকভাবে অসুস্থ ছিল না। নামিরাকে কেবিনে শিফট করা হয়েছে। বাসার সবাই তার সাথে দেখা করতে গেছে। থেকে গেছে শুধু কাহিরের বাবা, যার কোলে কিনা ছোট্ট বাচ্চাটা। নামিরার সাথে দেখা করে সবাই চলে এসেছে। কাহিরকে এখনো থাকতে দেখে সাবিহা খান বলেন, কামিয়ার দাদু, কাহিরকে এভাবে বসিয়ে রেখেছো কেন? ওর কোলে দাও, একটু ওর সন্তানকে কোলে নিক। এর আগে তো 2বার সে নিতে পারেনি ভাগ্য দোষে। এখন যেহেতু সেই সুযোগ এসেছে, ওর কোলে একটু দাও। আশরাফুল খান কাহিরের কোলে ছোট্ট বাচ্চাকে দেয়। যেহেতু কাহির ডাক্তার, সেজন্য বাচ্চা কোলে নিতে পারেন সে। জীবনে অনেক বাচ্চাকে সে কোলে নিয়েছে, কিন্তু এই প্রথম সে নিজের সন্তানকে কোলে নিচ্ছে। তার চোখ ভরে ওঠে। মুহূর্তের মধ্যেই তার চোখ দিয়ে বৃষ্টির বন্যা শুরু হয়। হসপিটালে থাকা ছোট বড় সবার সামনে সে ডুকরে কেঁদে ওঠে। ছোট্ট বাচ্চাটা তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। সে তার বাবার উদ্দেশ্যে বলে, ও বাবা, দেখেছো, আমারও না ছেলে হয়েছে। এইটুকুনে দেখতে দেখো কিভাবে আমার দিকে তাকিয়ে আছে, ঠিক আমার এই ছোট্টবেলার ছবিটার মতো, যে ছবিটা আমি তোমার দিকে এভাবে তাকিয়েছিলাম। কাহিরকে এভাবে কান্না দেখে সবার চোখে পানি চলে আসে। সে কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে নামিরার কাছে যায়। কিছুক্ষণ তার সাথে গল্প করে বেরিয়ে আসে। 7 দিনের দিন নামিরাকে বাসায় নিয়ে আসা হয়, আর 8 দিনের দিন বাবুর আকিকা দিয়ে নাম রাখা হয় আব্রাহাম খান কায়ান। দেখতে দেখতে 3 মাস চলে যায় আপন গতিতে। নামিরা এখন পুরোপুরি সুস্থ। নেহা আর আহাদের মাঝে হয়তো কিছু একটা হয়েছে, যার জন্য নেহা আহাদের ওপর অভিমান করে আছে। রাত 9টা কি 9:30 বাজে। কলিং বেল বাজতে নামিরা গিয়ে খুলে দেয়। সামনে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে কাহির। কাহিরকে দেখে নামিরা মিষ্টি করে হাসি দেয়। আজ নামিরার 26তম জন্মদিন। তবে নামিরার মনে নেই, কিন্তু কাহিরের মনে আছে ঠিকই। সে এক তোড়া গোলাপ নিয়ে এসে নামিরাকে দিয়ে জন্মদিনের উইশ করে। রাত 12টার সময় করতে চেয়েছিল, তবে নামিরা ঘুমিয়ে পড়েছিল, এই জন্য আর ডাকেনি। সকালেও নামিরা ওঠার আগে কাহির চলে গিয়েছিল, এই জন্য এখনই বলছে। নামিরা হাসি মুখে ফুলটা নেয়। ফুলটা নেওয়ার সাথে সাথে কাহির খুব দ্রুত একটা অনাকাঙ্ক্ষিত কাজ করে বসে। নামিরার ঠোঁটে চুমু খেয়ে এসে নামিরাকে সরিয়ে ভেতরে চলে আসে। 10টার দিক সবাই খেতে বসে। খাওয়া দাওয়া শেষ করে এসে যে যার রুমে চলে আসে। নামিরারা আর খাটে ঘুমায় না, নিচেই সবাই একসাথে থাকে।
প্রথমে কামিয়া, তারপর কাভিয়া, তারপর কায়ান, তারপর নামিরা, তারপর কাহির। নেহাদের রুমে এখন ছোট ছোট 3টা খাট নিয়ে আসা হয়েছে বাচ্চাদের জন্য। নেহা সকাল থেকে আহাদের সাথে কথা বলছে না, অভিমান করে আছে। সেই কখন থেকে আহাদ নেহার অভিমান ভাঙার চেষ্টা করছে, কিন্তু ভাঙাতেই পারছে না। কাট। আচ্ছা সোনা, বলো কি করলে তোমার অভিমান ভাঙবে? প্লিজ ময়না পাখি, কথা বলো, কষ্ট হচ্ছে তো। আমি কথা না বললে কষ্ট হবে কেন? তোমার তো 1000টা নাং আছে, সবাই তোমার বেড়ে আসতে চাইবে। তুমি এখনো ওই মেসেজটা নিয়ে পড়ে আছো? আরে সে বলেছে, আমি কি নিয়ে আসছি নাকি? বলা তো চাই না, নিয়ে আসতেও পারে। ফাও কথা বাদ দাও তো বেবি, বলো কি করলে তোমার অভিমান ভাঙবে? কিছু করতে হবে না। প্লিজ বলো না জান। আচ্ছা তাহলে একটা গান শোনাও। ওকে, গান গাইছি, তাহলে বুকে আসো। আহাদের বলতে দেরি, নেহার আসতে দেরি হয় না। প্রেয়সীকে জড়িয়ে ধরে আহাদ খুব সুর তুলে গাইতে লাগে। নামিরা কায়ানকে ঘুম পাড়িয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়। ঠান্ডা হাওয়া তাকে ছুঁয়ে দিচ্ছে। বড্ড ভালো লাগে তার প্রকৃতির হাওয়া। ফ্যানের বাতাসে সে সুখ পায় না যতটা না প্রকৃতির বাতাসে সুখ পায়। কাহির হসপিটালের কিছু ডকুমেন্টস চেক করেছে। নিজের কাজ শেষ করে সে নিঃশব্দে নামিরার পেছনে দাঁড়ায়। নামিরা নিজের পেছনে কারোর অস্তিত্ব অনুভব করে। পেছনে ফিরতেই কাহিরের সাথে চোখের মিলন হয়। দুজন দুজনার চোখের দিকে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। বেব, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সত্যি? পিঙ্কি সত্যি। কখনো ছেড়ে যাবি না তো? প্রশ্নই আসে না। বেবি, একটা কথা বলবো। 1000টা বলুন। প্লিজ, তুই আর আমাকে ভাইয়া ডাকিস না, নাম ধরে না ডাকিস। তোর 3টা বাচ্চা আছে, তাদের বাবা বলে ডাকিস, তবুও ভাইয়া বলে ডাকিস না। আচ্ছা ঠিক আছে, আমি আর আপনাকে ভাইয়া বলবো না, ওকে? ঠিক আছে না ভাইয়া? সেদিনের মাঠটা বোধহয় তুই ভুলে গেছিস। আপনি কি রাত দুপুরে আমার সাথে ঝগড়া করতে এসেছেন? না, রোমান্স করতে এসছে। 3টা বাচ্চা ঘুমাচ্ছে, বউ সুস্থ হয়ে গেছে, এটাই সুযোগ। একদমই চেষ্টা করবে না সামনে আসার। কে শুনে কার কথা? কাহির আজ মোটেও নামিরার কথা শুনল না। কাহির নিজেদের মধ্যে থাকা এক টুকরো দূরত্ব ঘুচিয়ে নামিরাকে আলগোসে নিজের বক্ষে জড়িয়ে নেয়। নিজের পুরুষশালী অধর দিয়ে নামিরার কোমল ফিনফিনে গোলাপি ঠোঁটজোড়া দখল করে নেয়। পাশের ঘর থেকে আহাদের গান শোনা যাচ্ছে। সেও হয়তো প্রিয়সীকে খুশি করার জন্য গান গাচ্ছে। একবার তোকে বুকে নেই, এই কথা বলে আমি বলতে চাই, ও জান রে, আমার জান রে, বেঁচে থাকার তুই তো আসল কারণ রে। ও জান রে, আমার জান রে। গল্পটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন কিন্তু। আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন, খুব তাড়াতাড়ি আসবে নতুন কোনো গল্প। এই অবধি আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।